এটা হচ্ছে আমাদের মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি। আমাদের এর আগে 3টা মডিউল শেষ হয়েছে। 4 নম্বর মডিউলটা হচ্ছে আইসিটি নিয়ে। সো আইসিটি নিয়ে হচ্ছে আমি কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব, যেহেতু অলরেডি হচ্ছে আপনারা ওয়ার্ডের কাজ অলরেডি শুরু করে দিয়েছেন এভিডেন্সের জন্য। আর এক্সেল আছে হচ্ছে আমাদের মডিউল 4-এ। এক্সেল অর্থাৎ ওই যে আইসিটি, যেটা আইসিটিতে হচ্ছে 3টা নিয়ে হচ্ছে আমাদের মডিউলটা। প্রথমটা হচ্ছে ওয়ার্ড, এমএস ওয়ার্ড। সেকেন্ডটা হচ্ছে এমএস এক্সেল। আর থার্ড হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। তো আপনাদের অলরেডি ওয়ার্ডের কাজ হচ্ছে আপনারা শুরু করেছেন, যেটা কিনা এভিডেন্স করতে যে আপনাদের ওয়ার্ডের কাজগুলো করা লাগছে। এক্সেলের কাজটা বেসিক্যালি আমাদের ট্রেনার অ্যাসেসর পার্টে প্রয়োজন নেই। এক্সেলের ফাইল মানে এক্সেল যেটা আছে, এক্সেলটা আমাদের লাগবে না। যেহেতু হচ্ছে আমাদের এখানে দেয়া আছে, সো আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে হয়তো দেখিয়ে দিব একটু যে এক্সেলের কাজগুলো কিভাবে কি করে থাকি আমরা, কোন কোন এক্সেলের কাজগুলো হয়ে থাকে। এর চেয়ে বেশি কিছু না, ওটা অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন নেই। আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেটা কিনা হচ্ছে পিপিটি, আপনাদের এই এমএস পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশনটা আছে, এইটা হচ্ছে আপনাদের লাগবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা, এটার কি কাজ করবেন আপনারা? এটা হচ্ছে আপনারা ওই যে সেশন প্ল্যান করছেন, সেকেন্ড যে সেশনটা আছে সেশন প্ল্যান, সেকেন্ড সেশন প্ল্যানে যা যা রাখছেন ওই সেশন প্ল্যান অনুযায়ী আপনারা এই পিপিটিটা অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা রেডি করবেন। সো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কিভাবে রেডি করতে হয় তখন হচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? আর তাহলে আমাদের মডিউল হচ্ছে এখন যেটা থাকবে তার পরটা, সেটা হচ্ছে মডিউল 5, মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি। আমাদের এই মডিউলটা যে চলো স্যার, আমার এখানে যেটা আছে এটা হচ্ছে মডিউল 6 নম্বরে, যে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট ফ্যাসিলিটি, এটা 6 নম্বরে। 5 নম্বরে হচ্ছে মেইনটেইন এন্ড ইনহ্যান্স প্রফেশনাল কি যেন পরে হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। প্রফেশনাল কম্পিটেন্সি, ওইটা তো জি তাই না? জি জি, এটাই জি। মানে আমাদের সিরিয়ালের 6 নম্বর মডিউল। আপনাদের জি জি সিরিয়াল হচ্ছে 6 নম্বর, ওটা তাই না? জি 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 ম্যাম। আচ্ছা, আর এটা হচ্ছে আপনাদের 5 নম্বরটা হচ্ছে দাঁড়ান, ইয়েটা আপনাদের দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, আমি এত দূরে কেন যাচ্ছি? এখানেই তো আছে। পাঁচ নম্বরে হচ্ছে আপনাদের এই যে এটা ট্রেনিং, মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস, ঠিক আছে? আর এটা হচ্ছে জি 6 নম্বরটাতে, যেটা কিনা মেইনটেইন অ্যান্ড এনহ্যান্স প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সি, যেটা 2টা মডিউল হচ্ছে আপনাদের গিয়েছে। ওই 2টা মডিউল নিয়ে হচ্ছে আমাদের কি একটা ইউনিট আমাদের এনএসডি এর কারিকুলাম অনুযায়ী, ঠিক আছে? তো আমরা এটাই পরে যাব। আগে হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে শুরু করছি। আচ্ছা, এই পার্টটা যখন আমরা শুরু করছি, মডিউল 5, মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস, এইটা হচ্ছে আমাদের ট্রেনার পার্টের জন্য। আমাদের ট্রেনার পার্টের জন্য আমাদের এই মডিউলটা। সো আমরা ট্রেনিং এর দিকে কিন্তু এখন এগোচ্ছি, ঠিক আছে? সো প্রথম যে জিনিসটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, আমাদের ট্রেনিং এর জন্য আমরা ট্রেনিং এ যখন কিনা যে ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস যেগুলো দিব, সেগুলো কি কি হতে পারে, এই পুরো মডিউলটার মধ্যে সেই ধারণাটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে শুরু করি। আমাদের এই মডিউলের লার্নিং আউটকাম হচ্ছে 3টা। কেউ একজন মনে হয় আনমিউট করে রেখেছেন, একটু মিউট করবেন, হ্যাঁ? আচ্ছা, এই মডিউলের আমাদের লার্নিং আউটকাম হচ্ছে 3টা। প্রথমটা হচ্ছে রেগুলার ইন্সপেকশন অফ টুলস অ্যান্ড হাউসকিপিং অ্যাক্টিভিটিস। আমরা রেগুলারলি হচ্ছে আমাদের যে টুলস ইকুইপমেন্টগুলো আমাদের ওয়ার্ক প্লেসে আছে, সেগুলো হচ্ছে যে প্রতিনিয়ত ইন্সপেকশন করব, দেখব যে ওগুলো ঠিক মতন আছে কিনা কাজের প্লেসে। কারণ হচ্ছে যখন কিনা কেউ কাজ করতে যাবে, তো সে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সো এই জিনিসটা হচ্ছে আমাদের প্রথম লার্নিং আউটকাম, যেটা কিনা হচ্ছে কিভাবে এটাকে ইন্সপেক্ট মানে করব আমরা, এই বিষয়গুলো হচ্ছে আমরা
যখন কিনা এই মডিউলটা শেষ করব তখন আমরা বুঝতে পারবো ওই টপিকগুলো হচ্ছে কি কি থাকতে পারে, যেগুলো জানা আমাদের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে আমরা জানতে পারবো। সেকেন্ড লার্নিং আউটকামটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখতে পারছি, সেটা হচ্ছে কি ফ্যাসিলিটিস মেইনটেনেন্স। কিভাবে হচ্ছে আমরা আমাদের ট্রেনিং এর ফ্যাসিলিটিস গুলো দিতে পারি, ঠিক আছে, সেই ফ্যাসিলিটিস গুলো কি কি হতে পারে এইটা। 3 নম্বর লার্নিং যে আউটকামটা আছে সেটা হচ্ছে সিকিউরড দ্য ইকুইপমেন্ট অ্যান্ড টুলস। কিভাবে আমাদের টুলস এবং ইকুইপমেন্ট আমরা সিকিউর রাখতে পারি, কিভাবে সেগুলোকে যত্নে রাখবো যেন হচ্ছে এটা দীর্ঘদিন ধরে যেন চলতে পারে। যেহেতু ওয়ার্ক প্লেসে আছি তো খুব স্বাভাবিক যত্ন সহকারে জিনিসপত্র ইউজ করলে কিন্তু ওটা দীর্ঘদিন যাবে। তো এই হচ্ছে আমাদের লার্নিং আউটকাম গুলো। এখন আমরা আমাদের প্রথম যে টপিকটা আছে আজকের মডিউলের সেই টপিকটা তো চলে যায়। সেই টপিকটা হচ্ছে এখানে হাউসকিপিং অ্যাক্টিভিটির কথা বলছে, অর্থাৎ কিভাবে আমরা হাউসকিপিং, অর্থাৎ হাউসকিপিংটা বলতে প্রথমে কি বোঝাচ্ছে এবং এটাকে কিভাবে হচ্ছে আমরা ওয়ার্ক প্লেসে বাস্তবায়ন করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের একটা এভিডেন্স কিন্তু আপনারা অলরেডি এখন করে ফেলেছেন। আমি বলেছিলাম যে এভিডেন্সের সঙ্গে কিন্তু আপনাদের ইউনিটগুলো লিঙ্ক করা। আপনারা যে সেকেন্ড এভিডেন্সটা করেছেন যেটা কিনা হাউসকিপিং এর উপর করেছেন না, হাউসকিপিং চেকলিস্ট, ওটা আমরা কেন করেছিলাম, যে ট্রেনিং এর আগে আমরা চেক করছি কি আমাদের ওয়ার্ক প্লেসের সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাদের ট্রেনিং যেখানে কিনা আমাদের ট্রেনিংটা হবে ওই ওয়ার্ক প্লেসটাতে হচ্ছে ট্রেনিং রুমটাতে সব কিছু কি প্রপারলি আছে কিনা, ঠিক আছে কিনা, যদি কিছু না ঠিক থাকে তাহলে সেটা কিভাবে করতে হবে, সেটার জন্যই কিন্তু আমাদের ওই যে অ্যাকশন এবং হচ্ছে টার্গেট ডেটটা দেয়া যে এর মধ্যে শেষ করা লাগবে। কারণ কি আমাদের ট্রেনিং শুরু হলে কিন্তু তখন আর এই জিনিসগুলো করা সম্ভব হবে না। তো এই জন্য হচ্ছে আমাদের এই হাউসকিপিং এর যে চেকলিস্টটা বা রিপোর্টটা এটা কিন্তু আমরা করেছিলাম। সো এখন হাউসকিপিং রিপোর্ট করেছেন যেহেতু তাহলে এখন আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। হাউসকিপিং রিপোর্টে কিন্তু আপনারা সবাই অ্যাকশন লিখেছেন, কোনো না কোনো প্রবলেম পেয়েছেন, সেটা টার্গেট ডেট দিয়ে কাউকে বলেছেন যেন সেটা হয়ে যায়। তাহলে এখন বুঝবেন হচ্ছে হাউসকিপিংটা কি বলছে এখানে। হাউসকিপিংটা হচ্ছে সিম্পলি আমরা যখন যে ওয়ার্ক প্লেসে কাজ করব সেই ওয়ার্ক প্লেসটা কিভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, যেখানে কিনা আমরা কাজ করছি, যেহেতু ওটা আমাদের কাজের প্লেস, তো কাজের প্লেসটা যত বেশি সুন্দর গোছানো থাকবে তত বেশি কি কাজের পরিবেশটা বলেন আপনার নিজের কাজের যে মানসিকতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। এখানে হাউসকিপিং একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখেন যে এখানে বলছে যে হাউসকিপিং ইন সিম্পল ওয়ার্ডস মিনস মেইনটেইনিং আ হাউস অন আ ডেইলি অর লং টার্ম বেসিস or looking after its cleanliness, tidiness, upkeep and smooth running. অর্থাৎ হাউসকিপিংটা কি, আমাদের হাউসকিপিংটা এখানে হচ্ছে যে আমরা ডেইলি আমরা যেভাবে কিনা হচ্ছে আমাদের বাসাটাকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না, যেভাবে কিনা হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে রাখি, অর্থাৎ যেন প্রত্যেকটা জিনিস একদম জায়গা মতন থাকবে, গুছানো থাকবে, পরিষ্কার থাকবে, কোনো ধুলা ময়লা থাকবে না, যেভাবে বাসাটাকে রাখি ঠিক সেভাবে যেন আমরা আমাদের ওয়ার্ক প্লেসটাকেও রাখি। যখন কিনা আপনারা নিজেদের ওয়ার্ক প্লেস এরকম দেখবেন তখন কি ওই যে কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখবেন হচ্ছে মন মানসিকতা বলেন আপনাদের প্রোডাক্টিভিটিও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো যেভাবে আমরা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেভাবে যেন ওয়ার্ক প্লেসও থাকে সেটা যেন এনশিওর করি এবং প্রতিনিয়ত যেন এগুলোকে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের হাউসকিপিং। আর দেখবেন যখন কিনা যে অফিসগুলো আমরা নিজেরও যখন কিনা বাইরে যাই তখন দেখবেন হচ্ছে যে আমরা যে কোনো অফিসে গেলে অফিসের কিন্তু প্রথমেই যে রিসেপশন যেটা আছে ওটা দেখি, ওটার পরিবেশটা দেখি। কোন একটা অফিসের কোন একটা রুমে যখন আমরা বসি আমরা দেখি হচ্ছে যে ওখানে যারা বসে আছে তাদের ডেস্কটা কেমন, ওটা কি ক্লিন কিনা, ওই জায়গাগুলো কেমন করে গুছানো আছে। তো যত বেশি হচ্ছে যে যত বেশি মানে প্রত্যেকটা জায়গা যত বেশি গুছানো থাকবে যত বেশি সুন্দর থাকবে ওখানে দেখবেন মানে ওই পরিবেশটা দেখেও কিন্তু আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। এই জন্য সবসময় হচ্ছে ওয়ার্ক প্লেসটাকে
এতটা লুক্রেটিভ করে রাখতে হয়, অর্থাৎ এতটা সুন্দর করে রাখতে হয় যেন বাইরে থেকে কেউ আসলে তাদের ধারণা যেন, মানে তাদের ধারণাটা যেন চেঞ্জ থাকে, যে লাইক এখানে কাজের পরিবেশটা অনেক সুন্দর, ঠিক আছে, তাদের যেন মনে হয় যে এখানে কাজ, যারা কাজ করে তারা তারা অনেক ভালো একটা পরিবেশে কাজ করছে, তারা যেন এটা ধারণা করতে পারে। সো এটা হচ্ছে হাউসকিপিং। এবার দেখেন হচ্ছে পরের যে টপিকটা এখানে বলছে কিভাবে আমাদের ওয়ার্কশপ যেটা আছে, আমাদের যে কাজের প্লেসটা, এটাকে কিভাবে আমরা অর্গানাইজ ওয়েতে রাখতে পারি। তো কিছু বৈশিষ্ট্য আছে এখানে। আপনারা আপনাদের মডিউলে কি এটা পেয়েছেন তো না? সবাই কি মডিউল ওপেন করেছেন? জি ম্যাম, পেয়েছি। ওপেন আচ্ছা, করতে গেলাম কিন্তু মিলতেছে না। আপনি স্লাইড দেখতেছেন তো আমাদের সাথে মিলতেছে না। স্লাইডের যদি সঙ্গে মিলবে স্যার, আমার স্লাইড বাইরে থেকে করা না স্যার, ওই মডিউল থেকে করা। মডিউলের 7 নম্বর পৃষ্ঠায় আছে। ওকে, থ্যাংক ইউ। প্রথমটা, the workshop must be safe to work in, and in the event of an accident there must be clear emergency procedure. অবশ্যই আমাদের ওয়ার্কশপ, মানে ওয়ার্কশপ যেটা আছে সেটা অবশ্যই যেন সেফ থাকে। কেন? যদি কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো রকম কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, অবশ্যই যেন সেখানে কোনো এমার্জেন্সি প্রসিজিওরের ব্যবস্থা থাকে। সেই বিষয়গুলো যেন আমাদের ওয়ার্ক প্লেসে ক্লিয়ারলি সবাই জানে, এবং সেই জিনিসটা যেন সবাই কি ভিজিবলি দেখতে পারে, যে ওয়ার্ক প্লেসে যে কোথায় হচ্ছে আমাদের ইমার্জেন্সি প্রসিজিওরটা আছে। ওটা যেন অবশ্যই আপনাদের ওয়ার্ক প্লেসে এমন একটা জায়গায় প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ইনস্ট্রাকশনগুলো লেখা থাকবে, যে ইমার্জেন্সি সিচুয়েশনে কোন দিক দিয়ে যাওয়া লাগবে, কি করা লাগবে। এই জিনিসগুলো যখন প্রত্যেকটা ফ্লোরে থাকবে, তখন কি যে কোনো কেউ বাইরে থেকেও যদি ওই ওয়ার্কশপে আসে, তো সে এরকম কোনো সিচুয়েশনে পড়লে সে যেন ওটা দেখে, ওই ইনস্ট্রাকশনটা দেখেই যেন সে সেফ হতে পারে, ঠিক আছে, একটা সেফ প্লেস যেতে পারে। এটা হচ্ছে প্রথম। সিরিয়াল কত নাম্বার? স্যার একটা মিনিট। পেজ নাম্বার 7, আমি এই জায়গাটা পড়ছি। ওকে, নেক্সট হচ্ছে in the case of injury or illness, people should know the procedures for the treatment of first aid. এখানে যদি এমন কোনো সিচুয়েশন হয় যখন কিনা কেউ আহত হয়েছে, তার জন্য যেন ফার্স্ট এইডের ব্যবস্থাও থাকে, এবং সেই ফার্স্ট এইডটা যেন কিভাবে দিতে হয় সেই জিনিসটা যেন সবাই জানে, এই প্র্যাকটিসটা যেন থাকে। দেন হচ্ছে কি বলছে যে এইজলেস অফ ট্রাভেল অ্যান্ড সেফটি জোনস designated by painted lines. আচ্ছা, এখানে কি বলছে, যখন কিনা ওই যে আমাদের যে সেফটি জোনগুলো আছে না, ওটা যেন খুব সুন্দরভাবে কি মানে ইন্ডিকেট করা থাকে এবং পেইন্ট করা থাকে। অর্থাৎ আপনাদের সেফ প্লেস কোনটা, যে কোনো ওয়ার্ক প্লেসে দেখবেন হচ্ছে কোনো একটা সেফ রুম থাকে, বা হচ্ছে কোনো ওখান থেকে বের হতে যে হয়, এমার্জেন্সি সিচুয়েশনে যে কিভাবে বের হতে হবে, সেই জিনিসগুলো যেন খুব সুন্দর করে ইনস্ট্রাকশনটা দেয়া থাকে, পেইন্ট করা থাকে যেন, যে এদিকে এমার্জেন্সিতে যাওয়া লাগবে, বা এদিকে হচ্ছে আমাদের সেফ জোনটা, বা এদিকে হচ্ছে আমাদের সেফ মিটিং রুমটা, যেখানে কিনা কোনো এমার্জেন্সি সিচুয়েশনে ওই রুমটাতে সবাই আসলে ওই রুমটা কোনো না কোনোভাবে হচ্ছে সেফ থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে পেইন্ট করা যেন থাকে, অর্থাৎ লাইনগুলো যেন ক্লিয়ার থাকে। ওয়ার্ক প্লেসে যে কোনো কেউ যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ে, সে যেন ওই মার্ক করা দেখে যেন বের হয়ে যেতে পারে ওয়ার্ক প্লেস থেকে এবং সেফ হতে পারে,
ঠিক আছে? তো এই জন্য কি ওগুলোকে আমাদেরকে পেইন্ট করে রাখতে হবে এই লাইনগুলোকে, এটা বলে দিচ্ছে। এরপরে বলছে দেয়ার শুড বি সাফিসিয়েন্ট, আমি এই জায়গাটাতে আছি, হ্যাঁ, তারপর যদি বুঝতে অসুবিধা হয়। There should be sufficient space for each person to perform the task required without restricting him or others. There should be availability and access to all of the necessary tools, equipment and materials required to perform the task. আমাদের ওয়ার্কপ্লেসে যখন কিনা কাজ করবে, অর্থাৎ যারা কাজ করবে বিভিন্ন অকুপেশনের বিভিন্ন ট্রেনিংরা থাকবে, রাইট? অকুপেশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি কাজের যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু এক একজনের জন্য কি এক একটা রুম না, বা এক একজনের জন্য এক একটা স্পেস নির্ধারিত থাকবে। এখন ওই যে জায়গাটা যেখানে কিনা হচ্ছে আমাদের বিভিন্ন কাজগুলো হচ্ছে ট্রেনিদেরকে আমরা করতে বলবো, বাট ওয়ার্কাররাও যে করবে, ঠিক আছে? তো সেই জায়গাটা যেন একটু সাফিসিয়েন্ট স্পেস থাকে, অর্থাৎ এমন যেন না হয় যে কেউ চলাফেরা করতে পারছে না। যেখানে তারা কাজ করবে কাজের জায়গাগুলোতে যেন অবশ্যই খোলামেলা জায়গা থাকবে, চলাফেরা করার জন্য সুবিধা থাকে, এবং প্রত্যেকটা টুলস, ইকুইপমেন্ট, মেটেরিয়ালস যেন সবার জন্য অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? কারণ তারা তো হচ্ছে কাজ করছে, কাজের জায়গায় যদি সবকিছু জায়গা মতো না থাকে, সেরকম যদি স্পেস না থাকে, তাহলে কাজ করে কিন্তু কেউ মজা পাবে না। অর্থাৎ কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে অবশ্যই কি ওয়ার্কারদের কাজের প্লেস হচ্ছে সুন্দর থাকা লাগবে, সে সাফিসিয়েন্ট মানে স্পেস যেন হচ্ছে ওয়ার্ক প্লেসে থাকে, যেন তারা কাজ করতে গেলে কোনো ধরনের অসুবিধা না হয়, ঠিক আছে? এবং প্রত্যেকটা টুলস, ইকুইপমেন্ট, মেটেরিয়ালসও থাকবে যেন তাদের কাজে কোনো রকম বাধা না আসে, কারণ তাদের উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদের ওয়ার্ক প্লেসের কাজের যে প্রোডাক্টিভিটি সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। তাদেরকে যত বেশি কমফোর্টেবল করা যায়, তাদেরকে যত বেশি তাদের কাজগুলো বা তাদেরকে জিনিসপত্র দিয়ে যদি আমরা এনশিওর না করি, তাহলে কিন্তু তারা কাজগুলো ঠিক মতন করতে পারবে না। তাদের কাজে যখন ব্যাঘাত আসবে তখন কিন্তু তাদের প্রোডাক্টিভিটিও কিন্তু কমে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ওয়ার্কিং এরিয়া মাস্ট বি ক্লিন অ্যান্ড মেইনটেইন টু এনশিওর ইজ অফ অ্যাক্সেস অ্যান্ড ক্লিন আউটপুট। আমাদের যে কাজের এরিয়াটা আছে, এই এরিয়াটা যেন হচ্ছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং এটার যে অ্যাক্সেসটা, সে অ্যাক্সেসটা যেন হচ্ছে আমরা এনশিওর করব সবার জন্য, এবং অবশ্যই যেন হচ্ছে কি শুধুমাত্র অ্যাক্সেসটা এনশিওর করলে হবে না, সে জায়গাগুলো যেন হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন একদিন করলাম পরের দিন করলাম না, এরকম যেন না হয়। ওয়ার্কিং এরিয়া সবসময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সেটাকে অবশ্যই মেনটেন করবে, মানে মেনটেন করা হচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখা লাগবে। কেউ একজন হ্যান্ড রেজ করেছেন, বল। জি ম্যাডাম, আমি করেছিলাম। আমি হ্যাঁ পরে হ্যাঁ স্যার, জয়েন করার কারণে সিবিএমএল টা হ্যাঁ 3 স্যার নাম্বার আমি বলে নাকি দিচ্ছি। স্যার মডিউল হচ্ছে এটা, মডিউল মেইনটেইন 5, ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস, ঠিক আছে? মানে সিবিএমএল টা কোনটা এটা? এই যে স্যার হ্যাঁ, মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস। স্যার স্যার আমি একটু বলি, সিবিএলএম আমাদের যে গ্রুপে দেওয়া আছে ওই সিরিয়াল অনুযায়ী 6 নাম্বারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি পড়ছি হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে আপনাদের সিবিএলএম এর এই জায়গাটা আমি পড়ছি, পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7 পড়ছি। একটু মডিউলটাই পড়ি কিছুক্ষণ। আচ্ছা, এরপরে হচ্ছে পয়জনাস অ্যান্ড ফ্লেমেবল সাবস্টেন্সেস, এই জায়গাটা পড়ছি আমি। পয়জনাস অ্যান্ড ফ্লেমেবল সাবস্টেন্সেস আর লেভেলড অ্যান্ড স্টোরড কারেক্টলি। আমাদের যে বিষাক্ত পদার্থগুলো থাকে আমাদের ওয়ার্কপ্লেসে বিভিন্ন কাজে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মেটেরিয়ালস ইউজ করি, মানে লাইক রাসায়নিক পদার্থ যেগুলোকে বলে, যেগুলোতে কিনা যে কোনো মুহূর্তে যেগুলো অনেক বিষাক্ত হয় এবং অনেক সময় হচ্ছে যে আগুনও ধরে যেতে পারে, এরকম অনেক বেশি ডেঞ্জারাস থাকে। সো সেই যে পদার্থগুলো যেহেতু আমাদের কাজের সময় আমাদের লাগে, তো আমরা যেন এগুলোকে সেফ ভাবে রাখি, এগুলোকে যেন লেবেল করে রাখি এবং এমন ভাবে যেন স্টোর করি যেখানে কিনা সবাই যাওয়া আসা না করতে পারে, ওটা যেন সবার হাতের নাগালে না থাকে, ঠিক আছে? এরপরে বলছে যে টুলস অ্যান্ড আদার স্মল ইকুইপমেন্ট আর স্টোরড কারেক্টলি। আমাদের যে ছোট ছোট টুলস গুলো থাকে, ঠিক আছে, যে ছোট স্মল যে ইকুইপমেন্ট যেগুলো আছে, যন্ত্রপাতি যেগুলো আছে, এগুলোকে যেন আমরা সঠিকভাবে স্টোর করি। কেন? যেহেতু এগুলো এমনিও ছোট ছোট, সো
অনেক সময় খুঁজে না পাওয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে। তো এই জন্য যেন আমরা প্রপারলি এটাকে স্টোর করি, এখানে সেই বিষয়টা বলে দিয়েছে। তারপরে কি বলছেন যে ক্লিয়ার ইনফরমেশন ইজ অ্যাভেলেবল রিগার্ডিং প্রসিডিওর্স কাভারিং অ্যাক্সেস টু দ্য ওয়ার্কশপ and the security of equipment, materials and personal belongings. আমরা যখন কিনা হচ্ছে ওয়ার্ক প্লেসে কাজ করছি, তো সবাই কিন্তু হচ্ছে আমরা আমাদের কিছু পার্সোনাল জিনিসপত্র কিন্তু নিয়ে যায়। তো এই জন্য হচ্ছে কোনো একটা লকার রুমের ব্যবস্থা করতে হয়, যেন যার যা মানে কর্মী যারা কাজ করছে, ওয়ার্কার যারা কাজ করবে, তারা যেন তাদের পার্সোনাল জিনিসগুলো ওই লকারে রাখতে পারে, তাহলে এটা সেফ থাকলো। ঠিক আছে? এবং এই যে লকার যে আছে, এগুলোর ইনফরমেশনের জন্য কি সবাই জানে, অ্যাভেলেবেল থাকে যেন সবার জন্য। এমন কোনো জায়গায় যেন লেখা থাকতে পারে যে সবাই, মানে অনেক সময় দেখেন না যে ওয়ার্ক প্লেসে লেখা থাকে যে নিজেদের যে পার্সোনাল বিলঙ্গিংস আছে এগুলো কিন্তু নিজেরা মোবাইল, ল্যাপটপ এগুলো সবসময় নিজেদের দায়িত্বে রাখবেন। যদি এটা হারিয়ে যায় তাহলে কিন্তু অথরিটির কোনো রকম দায়ভার থাকবে না। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে কি ওই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো ক্লিয়ারলি ওয়ার্কশপে দিয়ে রাখা লাগবে, অর্থাৎ দিয়ে দেওয়া লাগবে, লেখা থাকবে আর কি। ঠিক আছে? এবং হচ্ছে যে প্রপারলি সিকিউর হবে প্লেসটা। এখন ম্যাক্সিমাম ওয়ার্ক প্লেস হচ্ছে সিসি ক্যামেরা থাকে, সো এরকম কোনো সিচুয়েশনে পড়ার কোনো সুযোগই নেই। ঠিক আছে? তো সিকিউর থাকতে হবে, এখানে সেই বিষয়টা বলেছে। এরপর হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ফায়ার এক্সটিংগুইশার্স অ্যান্ড হোসেস আর এভিডেন্ট and regularly checked and positioned to enable efficient access. এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের যে ওয়ার্ক প্লেসে ফায়ার এক্সটিংগুইশার গুলো আছে, যে হোসেস গুলো আছে, ঠিক আছে, এগুলো না ম্যাক্সিমাম দেখবেন যে সব ঝুলিয়েই রেখেছে, ওগুলোকে কেউ রেগুলারলি চেক করে না, ওটার পজিশনটা ঠিক আছে কিনা, ওখান থেকে নামিয়ে যে ক্লিন করা লাগবে ওগুলোকে চলছে কিনা, এই জিনিসটা হচ্ছে কারো মাথায় থাকে না। বাট সবার মানে সবচেয়ে আগে হচ্ছে এই জিনিসগুলোই আমাদেরকে প্রত্যেক দিন হচ্ছে চেক করা লাগবে। কারণ হচ্ছে ওয়ার্ক প্লেসে যে কোনো মুহূর্তে কোনো কিছু হতে পারে। এখন যদি আমার আগুন ধরে গেল, আমি ফায়ার এক্সটিংগুইশার করতে গেলাম, দেখলাম হচ্ছে যে ওটা ঠিক মতো চলছে না। ঠিক আছে? ওটাকে কোনোভাবেই হচ্ছে ওটাকে কাজে লাগানো যাচ্ছে না, তাহলে আর লাভ কি হলো? আবার এমন জায়গায় পজিশন করে রেখেছে, অর্থাৎ দেখা গেল এমন জায়গায় রেখেছে যে ওই পর্যন্ত পৌঁছাতে যেও হচ্ছে আগুনটা বেড়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে এগুলোর জায়গা মতন পজিশন, মানে পজিশনটা যেন ঠিক থাকে, আর রেগুলারলি যেন চেক করা হয় যে চলছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে। যারা ওয়ার্ক প্লেসে এগুলোর দায়িত্বে থাকবে, সেটা বিভিন্ন ওয়ার্ক প্লেসের ক্লিনার যারা আছে, তারা যেন হচ্ছে এই জিনিসগুলো দেখে রাখে। ঠিক আছে? ওই ওয়ার্ক প্লেসের ফ্লোরের দায়িত্বে যারা থাকবে, তারা যেন এই জিনিসগুলো রেগুলার বেসিসে চেক করে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ইনশিওর করা হবে। এইটা সো এখানে আরো আছে, এগুলো তো সবাই আপনারা পড়বেন। ঠিক আছে? আমি যেগুলো পড়ে দিলাম, যদি হচ্ছে হাউসকিপিং রিলেটেড একটা ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপের ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক চাই, তাহলে আপনারা এই যে যেভাবে কিনা হচ্ছে এখানে মার্ক করা আছে না যে ক্লিয়ার এমার্জেন্সি প্রসিজিওর, ফার্স্ট এইড, এভাবে যদি ছোট ছোট পয়েন্ট করে লিখতে চান তাহলে লিখতে পারেন। আর যদি এমসিকিউ আসে তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে। আপনারা এই জিনিসটা পড়বেন যখন, এখন তো বুঝে গিয়েছেন, যেহেতু একটা একটা করে বুঝিয়ে দিয়েছি, যে অপশনটা থাকবে বুঝবেন যে এটা হচ্ছে আমাদের ওয়েল অর্গানাইজড একটা ওয়ার্কশপের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর যেটা পড়বে না সেটা দেখলেই বুঝবেন যে আমার ওয়ার্ক প্লেস কতটা সুন্দরভাবে গোছানো থাকবে, কোন কোন বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো কি কোনগুলো এর মধ্যে আছে আর কোনগুলো নেই, যখন কিনা এটা পড়বেন তখন এমনি বুঝে যাবেন। সো এমসিকিউ তখন অ্যান্সার করা ইজি হয়ে যাবে। ঠিক আছে? এবার আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। সেফটি ফ্যাক্টরস। সেখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেফটি ফ্যাক্টরসটা পড়িয়ে নিই, তারপরে পড়ি। সেফটি ফ্যাক্টরস এর মধ্যে কি আছে দেখেন, প্রথমটা সেফটি ফ্যাক্টর বলতে হচ্ছে যে এখানে যে আমাদের যে রুলস গুলো থাকে না যে ওয়ার্ক প্লেসে, যখন কিনা হচ্ছে আমরা কিভাবে, মানে আমরা আমরা বলতে এখানে ওয়ার্ক প্লেসে যারা কিনা হচ্ছে একটা ওয়ার্ক প্লেসে
ওয়ার্কার থাকবে, ঠিক আছে? যখন কিনা ট্রেনিং চলছে তখন ট্রেনিরা থাকবে, ট্রেনার থাকবে। তো তারা যখন কিনা ওয়ার্ক প্লেসে আসবে, কাজ করতে আসবে, ট্রেনিরা যখন শিখতে আসবে, তো আমরা যদি হচ্ছে সেফটি ফ্যাক্টরগুলো এনশিওর না করি, তারা কিভাবে ওয়ার্ক প্লেসে কাজ করবে? ট্রেনিরা কিভাবে হচ্ছে একটা সেফ ওয়ার্ক প্লেসে যে তারা ট্রেনিংটা পাচ্ছে সেটা কি করে বুঝবে? সো এই জন্য আমাদের এই সেফটির বিষয়গুলো হচ্ছে এনশিওর করা লাগে একটা সেফ ওয়ার্ক প্লেসের জন্য, একটা মানে কাজের পরিবেশটাকে তৈরি করার জন্য বা একটা সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। প্রথমটা, রেগুলার চেক অফ ইকুইপমেন্ট আর মেড টু অ্যাভয়েড ইনজুরি টু সেলফ অ্যান্ড আদার্স। ওই যে আমাদের ওয়ার্ক প্লেসে যখন কিনা হচ্ছে আমরা বিভিন্ন অকুপেশনে সবাই আছি, তো স্বাভাবিক আমাদের টুলস ইকুইপমেন্ট কিন্তু আলাদা আলাদা। তো যখন টুলস ইকুইপমেন্ট আলাদা, তখন আমাদেরকে কি করা লাগবে? নিজেদের অকুপেশনে সেই টুলস ইকুইপমেন্ট গুলো নিজেরাই যেন আমরা চেক করি, রেগুলার চেক করবো। এখানে ওয়ার্কারদের কথা বলা হচ্ছে, ঠিক আছে? বেসিক্যালি আমরা যখন কিনা কাজ করছি কোনো ওয়ার্ক প্লেসে, আমরা যেন রেগুলার চেক করি সেগুলো। এবং রেগুলার চেকের মাধ্যমে কি সবকিছু ঠিক আছে কিনা এই জিনিসটা ইনশিওর করব। কেন? কারণ হচ্ছে কোনোভাবে যেন কোনো ইকুইপমেন্টে যদি সমস্যা থাকে, ইকুইপমেন্টটা যদি নষ্ট থাকে, তো ওইটা চালাতে যে কেউ যেন হচ্ছে আঘাত না পায়, আহত না হয়, ইনজার্ড না হয়। এবং সেটা শুধুমাত্র অন্যের ক্ষেত্রে না, নিজেও হতে পারি আমরা। তো এই জন্য হচ্ছে কি রেগুলার এটাকে চেক করব, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে কি আছে যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইজ স্টোরড অ্যাকর্ডিং টু রিকগনাইজড প্রসিডিওর্স। আমরা ওয়ার্ক প্লেসে যখন কাজ করছি তো পিপি তো পড়াই লাগবে, এটা নিশ্চয়ই আমরা জানি, তাই না? পিপি যখন কিনা পড়া লাগবে, তাহলে এখন বিষয়টা কি মাথায় রাখতে হবে আমাদেরকে, যে ওই যে পিপি গুলো কি জায়গা মতন আছে কিনা। অর্থাৎ রোজ আমরা হচ্ছে ওয়ার্কাররা যখন কিনা ওয়ার্ক প্লেসে ঢুকবে, তখন হচ্ছে পিপি একটা স্পেসিফিক জায়গা থাকবে, সেখান থেকে কালেক্ট করবে, পড়বে, কাজ শুরু করবে, আবার কাজ শেষে সেখানেই হচ্ছে সুন্দর করে গুছিয়ে তারপরে বের হবে। এই জিনিসটা যেন হচ্ছে সবাই জানে, সবাই যেন এই জিনিসটা মেনটেন করে, ঠিক আছে? এরপরে বলছে হচ্ছে সেফটি সাইন্স সিম্বলস আর আইডেন্টিফাইড অ্যান্ড ফলোড অ্যাজ পার ইনস্ট্রাকশন। আমাদের ওয়ার্ক প্লেসে যে সেফটি সাইনগুলো থাকবে, সিম্বল যেগুলো আছে, লাইক বিভিন্ন সেফটি সাইনের মধ্যে হচ্ছে যেমন কোনো যদি ওয়ার্ক প্লেসে কোনো যেখানে কিনা কোনো এমন কোনো অকুপেশনের কাজ হচ্ছে, ওটা ধরেন হচ্ছে কোনো ল্যাবও থাকতে পারে। সো ল্যাবটা যে একটা হয় না যে ল্যাবটা যে কোনো কেউ ওখানে যে ঢুকতে পারবে না, ঠিক আছে? ওটা ওখানে যে ডেঞ্জার জোনের একটা বিষয় থাকে। তো এরকম যদি আমরা কোনো সাইন দেখি, তাহলে এই সাইনগুলো যেন আমরা বুঝতে পারি এখানে ডেঞ্জার জোনের সাইন দেওয়া আছে, লাইক রেড মার্ক করা থাকে। কেউ কিছু বলছেন? কেউ কিছু বলতে চাচ্ছেন? বলছিলাম ইলেকট্রিকের এলাকাগুলো তো এরকম ডেঞ্জার জোন। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওই জন্য বললাম যে অকুপেশন ওয়াইজ, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে তখন প্রথম জিনিসটা থাকবে হচ্ছে যে ওই যে সাইনটা দেওয়া থাকবে না আমাদের ডেঞ্জার জোনে, এই জিনিসটা যেন আমরা বুঝি যে সাইনটা কি দেয়া আছে। এই সাইনটা বোঝাও কিন্তু অনেক বড় বিষয়। আমি সাইনই খেয়াল করলাম না, সোজা হচ্ছে ঢুকে গেলাম, ঠিক আছে? এরকম যেন না হয়। অবশ্যই একটা ওয়ার্ক প্লেসে যখন আমরা কাজ করব, এই সেফটি সাইনগুলো কি আছে, সিম্বলগুলো কি আছে, এগুলো যেন আমরা দেখে বুঝতে পারি এবং সে অনুযায়ী যেন কাজটা করতে পারি। যেখানে নিষিদ্ধ আছে যে ওখানে প্রবেশ করা যাবে না, তার মানে ওখানে যেন আমরা না যাই, ইনস্ট্রাকশন যেন ফলো করি, ঠিক আছে? এরপরে বলছে কি যে ইকুইপমেন্ট, মেশিনারি অ্যান্ড মেটেরিয়ালস আর ইউজড ইন অ্যাকর্ডেন্স উইথ এগ্রিড পলিসি অ্যান্ড প্রসিডিওর্স অ্যান্ড আর ডিসপ্লেড অন নিয়ার দ্য মেশিন। আচ্ছা, এখানে বলছে যে আমাদের অকুপেশন ওয়াইজ যেহেতু ইকুইপমেন্ট, মেশিনারি, মেটেরিয়াল সব আলাদা হবে, ঠিক আছে? এগুলো যেন আমরা কি ওই যে আমাদের বিভিন্ন পলিসি থাকে না, বিভিন্ন মেশিনগুলো যে আমরা চালাবো কিভাবে না চালাবো, এটার কিন্তু একটা ইয়েও থাকে, কি যেন বলে ওটাকে, ইনস্ট্রাকশনের মতো একটা ইয়ে থাকে। তো ওই যে কি প্রসিজিওর মেনটেন করে চালাতে হবে, এটা শুধুমাত্র সেই বুঝবে যে কিনা ওটাকে অপারেট করা, অর্থাৎ অপারেটররা। তো এই জিনিসটা অপারেটররা তো বুঝবে। তো এখন ওয়ার্ক প্লেসে এই জিনিসটাকে হচ্ছে এমন ভাবে রাখতে হবে, ধরেন হচ্ছে যে কিভাবে মেশিনটা চলে, সেই প্রসিজিওর গুলো হচ্ছে আমরা ডিসপ্লে করে রাখবো মেশিনের কাছে,
যেন এমার্জেন্সি কোনো সিচুয়েশনে সবসময় তো অপারেটররা দেখা গেল নাও পেতে পারে, অ্যাটলিস্ট যেন কোনো এমার্জেন্সি সিচুয়েশনে যদি এরকম টুলস ইকুইপমেন্টগুলোকে হ্যান্ডেল করতে হয়, তাহলে যেন ওই যে প্রসিজিওর যেটা আছে ওই অনুযায়ী যেন হচ্ছে কি ডিসপ্লে যেহেতু করা আছে মেশিনের কাছে, তাহলে যেন ওইটা পড়ে যেন কেউ ওটাকে হ্যান্ডেল করতে চাইলে বা ওটাকে অপারেট করতে চাইলে যেন করতে পারে। সো সেই জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মানতে হবে, ঠিক আছে, যে মেশিনের পাশে যেন এরকম ভাবে এটার প্রসিজিওরের বিষয়গুলো ডিসপ্লে করা থাকে। এরপরে হচ্ছে যে ফার্স্ট এইড কিটস আর স্টকড ইন কনসালটেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস। অবশ্যই ফার্স্ট এইড কিট যেটা আছে সেটা যেন স্টকে প্রত্যেক সময় চেক করা লাগবে। এমন যেন না হয় বছরের প্রথমে হচ্ছে সব ফার্স্ট এইড কিটে রাখলাম, রেখে আর চেকই করি নাই। ওখান থেকে তো এমার্জেন্সি অনেক সিচুয়েশন অনেকে অনেক কিছু বের করেছে, নিয়েছে, ইউজ করেছে। ওটাকে ওই জায়গাগুলোতে জিনিসগুলো যখন নিয়েছে সেই জায়গাগুলো আবার বাকি জিনিসগুলো রাখা লাগবে না। ধরেন হচ্ছে আমি ব্যান্ডেড নিয়েছি, এখন ব্যান্ডেড যে নিয়েছি আমি, তো ওখানে তো নাও থাকতে পারে বা একটা আছে অপশানে। এখন হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হলো, যখন কিনা ওই ব্যান্ডেজের প্রয়োজন হলো দেখা গেল যে ওখানে নেই, সেটা লাগবে হচ্ছে 10-12টা, এখন আছে হচ্ছে মাত্র 2টা। তো এই জন্য হচ্ছে প্রতিনিয়ত কি ফার্স্ট এইড কিটে যা যা থাকবে সেগুলো যেন রিফিল করা হয়, এই বিষয়টা যেন অথরিটির মাথায় থাকে, ঠিক আছে। দেন বলছে হচ্ছে যে ওয়ার্কশপে ওয়ার্কশপ হাউসকিপিং ইজ আন্ডারটেকেন অ্যাকর্ডিং টু রিকগনাইজড প্রসিডিওর্স। আচ্ছা, এই যে আচ্ছা দাম পুরো লাইনটা পড়ে নিন। প্রসিডিওর্স ম্যান্ডেটরি প্রোটেক্টিভ ক্লোদিং ইজ ওর্ন অ্যান্ড সেফটি প্রিকশনস ডিজাইন for protection when handling chemicals, harmful substances are followed at all times. আচ্ছা, এখানে যখন কিনা বিভিন্ন অকুপেশনের ক্ষেত্রে ওই যে আমি বললাম যে কোনো ল্যাবের মধ্যে বিভিন্ন ধরনের হ্যাজার্ডিয়াস যে বিষয়গুলো আছে, যে মেটেরিয়ালসগুলো আছে, যে পদার্থগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ যেগুলো কিনা ইউজ করে অনেক সময় অনেক পরীক্ষা টরীক্ষা করা লাগে, এরকম ধরনের ল্যাব আছে। ওই ল্যাবগুলোতে যেন অবশ্যই ম্যান্ডেটরি থাকে যে তারা পিপিই পরবে, এবং সেই পিপি এর মধ্যে অবশ্যই যেন গ্লাভসটা ম্যান্ডেটরি থাকে। কারণ কি গ্লাভসে, কারণ তারা তো হাতেই কাজ করছে, ওই পদার্থ বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো ধরে যে পরীক্ষা টরীক্ষা করবে, এক্সামিন করবে, তো ওগুলো কিন্তু হচ্ছে যে কোনো মুহূর্তে তাদের হাতে পড়ে যেতে পারে। গ্লাভস যদি না পরে তাহলে তো হাতে তার ওই জায়গাটা পুড়ে যেতে পারে, ক্ষত হতে পারে, চামড়া উঠে যেতে পারে, ঠিক আছে, অনেক বেশি বার্ন হয়ে যেতে পারে, অনেক সিরিয়াস কোনো কন্ডিশন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই যারা কিনা এই জিনিসগুলো হ্যান্ডেল করবে তারা যেন মানে পিপিটা ম্যান্ডেটরি তাদের জন্য, এবং এই যে হার্মফুল যত ধরনের সাবস্টেন্সেস গুলো আছে এগুলো থেকে যেন নিজেকে সেভ করে তারপরে যেন কাজ করে, এই জিনিসটাকে অবশ্যই মানে ম্যান্ডেটরি, এই জিনিসগুলোকে মাথায় রেখে যেন কাজ করা হয়। এরপরে বলছে হচ্ছে যে হ্যাজার্ডিয়াস কেমিক্যালস অ্যান্ড সলিড ওয়েস্ট আর ডিসপোজড অফ সেফলি ইন কমপ্লায়েন্স উইথ রেকগনাইজড লজ অ্যান্ড রেগুলেশনস। এই যে হ্যাজার্ডিয়াস যে মেটেরিয়ালসগুলো আছে না, কেমিক্যাল যেগুলো নিয়ে আমরা কাজ করি, এগুলো কিন্তু যে কোনো মুহূর্তে যেখানে সেখানে ফেলাতে হয় না, এগুলো ফেলানোর কিন্তু ওয়ে আছে। এগুলোকে কিভাবে হচ্ছে ভালোভাবে প্যাকিং করে, কিভাবে হচ্ছে কিসে প্যাকিং করবেন, তারপরে কোন মানে ওয়েস্ট মেটেরিয়ালসের ক্ষেত্রে হচ্ছে এরকম জিনিসগুলো আমরা কোন ডাস্টবিনে ফেলাবো, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের যে কি বলবো হ্যাজার্ডের মানে এরকম ওয়েস্ট ডিসপোজের বিভিন্ন নীতি আছে, সেই নীতিগুলো ফলো করে যেন আমরা এই মেটেরিয়ালসগুলোকে হচ্ছে ডিসপোজ করি, অর্থাৎ এগুলোকে যেন সেভাবে ফেলাই। কারণ আপনি যদি এটাকে এভাবে একদম লাইক নর্মাল যেরকম আমরা কোনো ডাস্টবিন, অনেক সময় ডাস্টবিন অনেক সময় খুব নর্মাল ওয়েস্ট যেগুলো থেকে আমরা একদম ফেলে দিই ডিরেক্ট, কোনো কিছু প্যাকিং ট্যাকিং না করে, এরকম ভাবে এগুলো কিন্তু ফেলা যাবে না। কারণ হচ্ছে এই পদার্থগুলো যেহেতু অনেক বেশি হার্মফুল, আপনি যদি এটা এমনি ফেলে দেন, এটা কেউ না কেউ হচ্ছে ওখানে হাত দিবে, ঠিক আছে, বা যারা কিনা ময়লার কাজগুলো করে তারাও হাত দিলে তাদেরও ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি এগুলোকে যখন কিনা ডিসপোজ করতে হবে তখন এমন ভাবে করা লাগবে যেন কেউ হাত দিলেও তার যেন এরকম কোনো মানে বেশি ক্ষতি যেন না হয়, বা তার কোনো যেন ক্ষতি না হয়, এই বিষয়টাকে মাথায় রেখে এই কেমিক্যাল গুলো যখন আমরা ফেলাবো তখন যেন হচ্ছে প্রপার যে
যে আমাদের যে মেনটেন করতে বলেছে, যেভাবে হচ্ছে ডিসপোজ করব আমরা, সেই জিনিসটা মাথায় রেখেই যেন হচ্ছে ওটাকে ডিসপোজ করি। ঠিক আছে, ওটাকে যেন সেভাবে ফেলানো হয়, যেন কারো ক্ষতি না হয়। আচ্ছা, তারপর এটা কি বলছে, এই যে ম্যাটেরিয়ালস গুলো, এগুলো কিন্তু স্টোর করার বিষয়টাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে যেন যে কোনো কেউ যেন ইজিলি এখানে হাত না দিতে পারে। এগুলোকে স্টোর এমন ভাবে করতে হবে যেন একদম স্পেসিফিক যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তারা বাদে অন্য কেউ হাত দিবে না। এটা তাদের জন্যই হচ্ছে স্টোর করা থাকবে, এবং তারাই সেই জায়গা থেকে যখন কিনা কাজ করবে নিবে। তো এই হচ্ছে, এখানে আরো কিছু আছে, আপনারা এই জিনিসগুলো হচ্ছে একটু পড়ে নেবেন। ম্যাক্সিমাম গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। সো যখন কিনা হচ্ছে আমরা একটা ওয়ার্ক প্লেসে কাজ করব, এই সেফটি ফ্যাক্টরস যেগুলো আছে, যদি এগুলো প্রতিনিয়তকে মানা হয়, দেখবেন একটা ওয়ার্ক প্লেস কিন্তু সেফ। তো এখন ওয়ার্কার হিসেবে যখন আপনি কাজ করছেন, আপনি যখন দেখবেন আপনার ওয়ার্ক প্লেসে এই জিনিসগুলোকে মেনটেন করা হচ্ছে, তো আপনি নিজেও কিন্তু সেফ ফিল করবেন ওই ওয়ার্ক প্লেসে কাজ করতে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সেফটি ফ্যাক্টরসটা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা আমাদের এই মডিউলটাতে নেই, সো এটা আমার স্লাইডে আছে। এই বিষয়টা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু ম্যাক্সিমাম সময় জিজ্ঞাসা করে, ওরালেও জিজ্ঞাসা করে। সো এই টপিকটাকে বলা হয় হচ্ছে 5S। এটাই যে আমরা ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপটা পড়লাম না, এটার সঙ্গে কিছুটা রিলেটেড। কিভাবে রিলেটেড আমি বলি, আপনি গুছায় রাখবেন বলছে না যে আপনার ওয়ার্ক প্লেস, এই ওয়ার্ক প্লেস গুছায় রাখার জন্য 5Sটা আমরা মেনটেন করে থাকি। কিভাবে দেখেন, 5S হচ্ছে যে ওই যে আপনার যে টুলস ইকুইপমেন্ট গুলো আছে না, প্রত্যেকটা জবের ক্ষেত্রে, প্রত্যেকটা অকুপেশনের ক্ষেত্রে টুলস ইকুইপমেন্ট গুলো কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলোকে কিনা স্টোর করা লাগে ঠিক মতো। তো 5Sটা হচ্ছে সেই জিনিস যেভাবে কিনা হচ্ছে আমাদের টুলস ইকুইপমেন্ট গুলোকে রাখতে বলা হয়েছে। প্রথম এস দ্বারা কি বোঝাচ্ছে 5S এর, সর্ট করা। অর্থাৎ আমরা আগে কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ওয়ার্ক প্লেসে প্রয়োজনীয় টুলস, সেগুলোকে আগে সর্ট করব, যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো ফেলে দিব। তো এভাবে করে হচ্ছে আগে সর্ট করে নিব যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা তার থেকে একটু কম, তারপরে কোনটা, এভাবে সর্ট করে নিতে হবে। এই বেছে নেওয়ার পরে কাজ হচ্ছে সেট ইন অর্ডার। প্রত্যেকটাকে হচ্ছে একটা অর্ডারে রাখা লাগবে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এভাবে যেন হচ্ছে লেবেল করে অ্যারেঞ্জ করা হয়, এটাকে বলা হয় হচ্ছে সেট ইন অর্ডার। এরপরে ওই টুলস গুলোকে কি করা লাগবে, ওগুলোকে সব সময় হচ্ছে, ওই টুলস ইকুইপমেন্ট গুলোকে সব সময় হচ্ছে কি মেনটেনেন্স করা লাগবে। অর্থাৎ দেখা লাগবে যে ওগুলো ঠিক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ঠিক মতো চলছে কিনা। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্যানিটাইজ করে রাখা লাগবে, জীবাণুমুক্ত করে রাখা লাগবে। এটাকে বলা হচ্ছে শাইন। দেন হচ্ছে এস ফর কি বলছে, 4 নম্বর এস ফর স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে যখন ওই যে উপরের এই যে সর্ট করলেন আপনি, তারপরে কি ওটাকে সেট ইন অর্ডারে রাখলেন, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এরপরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটাকে হচ্ছে স্যানিটাইজ করলেন, শাইন হয়ে গেল। যখন কিনা আপনি এই 3টা জিনিস মেনটেন করছেন, ঠিক আছে, প্রপারলি, তখন হচ্ছে কি স্ট্যান্ডার্ডাইজ, মানে স্ট্যান্ডার্ডটা ঠিক থাকবে। তো এই জন্য এটাকে বলা হয়েছে স্ট্যান্ডার্ডাইজ। দেন দ্য 5 নম্বরটা হচ্ছে সাস্টেইন। 5S এর 5 নম্বরের সাস্টেইন কি, আমাকে এখন প্রতিনিয়ত এটাকে এই কারেক্ট প্রসিজিওর ফলো করে প্রতিনিয়ত হচ্ছে এই জিনিসগুলো করে আসতে হবে। ঠিক আছে, আজকেই আমি আমার সব টুলস ইকুইপমেন্ট সর্ট আউট করলাম, অর্ডারে রাখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এখানে শেষ না। এই প্রসিজিওরটা যেন সব সময় মেনটেন করা হয় এবং এটা যেন আপনাদের জন্য অভ্যাসে থাকে। যখন এই জিনিসটা হবে তখন কি 5Sটা মেনটেন করা সম্ভব হবে। ঠিক আছে, এখন এই যে জিনিসটা আমি বললাম, এই জিনিসটা কিভাবে বুঝবেন, দেখবেন ওয়ার্ক প্লেস এরকম শ্যাডো বোর্ড আছে। এটা ইআইএম এর কি আছে না, ইআইএম এর কেউ একটু বলুন তো, আপনাদের কি এরকম শ্যাডো বোর্ড ইউজ করা হয় ওয়ার্ক প্লেসে? আছে ম্যাম এটা, হুম, কিন্তু সচরাচর ইউজ হয় না। হ্যাঁ, কি হয় না স্যার? জি ম্যাম, এগুলো থাকে তো, ছোট করা ল্যাবে থাকে। ল্যাবগুলোতে থাকে, মানে আমি জানতে চাচ্ছিলাম যে এরকম করে থাকে না, এটা উদ্দেশ্য হচ্ছে কি, যে এই যে দেখেন শ্যাডো বোর্ড মানে হচ্ছে যে এই যে এখান থেকে যে টুলস গুলো নেওয়া হয়েছে, দেখেন এগুলো কিন্তু খালি আছে, শ্যাডো। তার মানে কি, যখন কিনা যে কিনা নিয়েছে সে যখন এখানে রাখবে,
তার মানে তখন এই জায়গাটা ফিল আপ হবে। যখন এই জায়গাটাই নেই, তার মানে আপনি বুঝতে পারলেন কেউ এই জায়গা থেকে যে জিনিসটা নিয়েছে, টুলসটা নিয়েছে। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এই শ্যাডো বোর্ডটাকে, এই জিনিসটাকে বলা হচ্ছে শ্যাডো। যখন একটা জিনিস নিয়ে নিচ্ছি, ওই জায়গাটা একটা শ্যাডোই রয়ে গিয়েছে, জিনিসটা ওখানে নেই, এই জন্য এটাকে শ্যাডো বোর্ড বলা হচ্ছে। তাহলে কি, যখন কিনা কেউ এটা নিয়েছে, তখন যে বোঝা যাবে যে কেউ একজন এখান থেকে নিয়েছে, এখন আপনারও দেখা গেল ওই জিনিসটা প্রয়োজন আছে, আপনি তখন কি করবেন? তাহলে আপনাকে এখন অপেক্ষা করা লাগবে যে সে যখন এখানে রাখবে তারপরে আপনি নিতে পারবেন। আবার এগুলোকে দেখেন, ওই যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইভাবে সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস। তো এই হচ্ছে আমাদের শ্যাডো বোর্ডটা, যেটা কিনা হচ্ছে ওয়ার্ক প্লেসে যখন আমরা কিনা টুলস গুলোকে রাখবো, ঠিক এভাবে যেন রাখি এবং সেটা যেন 5S অনুযায়ী মেনটেন করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? গেল। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে ফার্স্ট এইড। আচ্ছা, ফার্স্ট এইড কিটটা যেটা আছে, এই হচ্ছে আপনাদের বেসিক ফার্স্ট এইড কিট। কিন্তু ফার্স্ট এইড কিটে বেসিক্যালি কি কি থাকে না থাকে, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে এখানে বলা আছে। একটা বেসিক ফার্স্ট এইড বক্সে কি থাকবে, কিছু নোট থাকে। ঠিক আছে? তারপরে হচ্ছে ড্রেসিং এর জিনিসগুলো থাকে, আইপ্যাড থাকে, স্টেরাইল আইপ্যাড যেটা আছে। ঠিক আছে? ব্যান্ডেজের বিভিন্ন ধরনের ব্যান্ডেজ গুলো থাকবে, সেফটি পিনস থাকবে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো যে থাকবে, এই জিনিসগুলো কি কি, আপনারা কয়েকটার নাম দেখে নেবেন, 4-5টার নাম দেখে নেবেন যে ফার্স্ট এইডের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকে। সিজার থাকতে পারে, ডিসপোজেবল গ্লাভস থাকতে পারে। হ্যাঁ, একটা ফার্স্ট এইডের মধ্যে কি কি থাকবে সবাই যার যার ওয়ার্ক প্লেস অনুযায়ী হচ্ছে দেখে নেবেন ফার্স্ট এইডের মধ্যে কি কি থাকে। এখানে তো দেয়াই আছে অপশনগুলো। তো এই অপশনগুলো হচ্ছে 4-5টা মনে রাখবেন, যেন অ্যাটলিস্ট যদি ফার্স্ট এইডের ক্ষেত্রে কোনো জিনিস হচ্ছে, কোনো কোশ্চেন যদি আসে, তাহলে আপনারা লিখতে পারেন। আর না হলেও কোশ্চেন আসুক বা না আসুক, বেসিক ফার্স্ট এইডে কি কি থাকবে এই জিনিসগুলো কিন্তু আমাদের সবারই জানতে হবে। হ্যাঁ, যদি যাদের ওয়ার্ক প্লেসে আছে তারা তো জানে, যাদের নেই তারা এখান থেকে হচ্ছে জিনিসগুলো দেখে মনে রাখবেন। ওকে, এরপর হচ্ছে স্টোরেজ রিকোয়ারমেন্টস। আচ্ছা, স্টোরেজ রিকোয়ারমেন্টসটা হচ্ছে এখানে আছে, আমি একটু স্লাইড দেখে পড়াই। হ্যাঁ, স্টোরেজ রিকোয়ারমেন্টস এর মধ্যে কোন কোন ম্যাডাম এই বিষয়? স্লাইড গুলো কি দিয়ে দিবেন তো, না পিপিটা দিয়ে হ্যাঁ দিবেন হ্যাঁ না? স্যার, আমি সব দিয়ে দিচ্ছি। আগের গুলো দিয়ে দিয়েছে স্যার, আগের 3টা দিয়ে দিয়েছি, এটাও চলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, স্টোরেজ রিকোয়ারমেন্টস এ কি আছে? এই স্টোরেজ রিকোয়ারমেন্টস এ যা আছে এখানেই কিন্তু আছে। হ্যাঁ, আমি কিন্তু সিবিএলএম এর বাইরে কোনো কিছু করা না। এই যে প্রথম পয়েন্ট এটা, সেকেন্ড পয়েন্ট এটা, থার্ড এটা, ফোর্থ এটা, ফিফথ এটা। ঠিক আছে? হুম, প্রথমটা, flammable and poisonous materials should be labeled and kept in storage areas that are lockable and have adequate ventilation. আমরা যখন কিনা ওয়ার্ক প্লেসে জিনিসপত্র রাখবো না, সেই স্টোরেজ এরিয়াটা রিকোয়ারমেন্ট গুলো কি বলে এখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমটা যেটা বলছে, ওই যে আমাদের বিষাক্ত বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো আছে, এগুলোকে কি করে রাখা লাগবে সেটা বলা হচ্ছে। এগুলোকে লেবেল করা লাগবে এবং সেটার যে স্টোরেজ এরিয়াটা আছে সেটা যেন কোনো শেলফ, এরকম খোলা শেলফ যেন না হয়, সেটা যেন এমন একটা জায়গা হয় যেখানে কিনা লক করা এবং প্রপার যেন ভেন্টিলেশনটা থাকে। ওখানে যে জায়গাটাতে আমরা রাখবো এই রাসায়নিক পদার্থগুলো, এগুলো যেন এমন একটা জায়গায় থাকে যেখানে কিনা কি এমন একটা রুম যেখানে কিনা আলো বাতাস যাওয়া আসা করতে পারছে, এবং লক করে হচ্ছে আমাদেরকে রাখতে হবে যেন সবাই ওখানে যাওয়া আসা করতে যেয়ে যেন ওগুলো না ধরতে পারে। কারণ যেহেতু এটা খুবই ডেঞ্জারাস জিনিস। ঠিক আছে? কারো হাতের নাগালে আসলে হচ্ছে তারও ক্ষতি হতে পারে। ঠিক আছে? আবার বাইরে বের হলেও কিন্তু অনেক কিছু হতে পারে। তো যার জন্য হচ্ছে এগুলোকে লক করে লেবেল করে রাখা লাগবে, লেবেল করে লক করে রাখা লাগবে। দেন হচ্ছে the shelf life of the items must be indicated clearly. আমাদের যে প্রত্যেকটা আইটেম গুলো আছে সেগুলোর যে শেলফ লাইফ, অর্থাৎ কতদিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে, সেগুলো যেন ইন্ডিকেট করা থাকে ক্লিয়ারলি। কারণ আমরা কিন্তু ওই জিনিসগুলো যদি ডেট এক্সপায়ার হয়ে যায় তাহলে ইউজ করতে পারবো না। যার জন্য এক্সপায়ার ডেট যেটা আছে সেটা যেন হচ্ছে ইন্ডিকেট করা থাকে, সেভাবে যেন আমরা দেখে নিতে পারি, শেলফে যেন সেই জিনিসগুলো ওইভাবেই রাখা হয়। এরপর কি হচ্ছে যে racks in each store should be fixed and warning signs
ডিপিক্টিং ডেঞ্জার্স মাস্ট বি প্রমিনেন্টলি ডিসপ্লেড। ওই যে প্রত্যেকটা র্যাক অলরেডি দেখতে পাচ্ছেন একটা ছবিতে যে র্যাকগুলো রাখা হচ্ছে না, সেই র্যাকগুলোতে যেন হচ্ছে ওয়ার্নিং এর সাইন দেওয়া থাকে যে যদি কোনো ওখানে এমন কোনো জিনিসপত্র আছে যেটা কিনা হচ্ছে আরেকজনের জন্য ক্ষতিকারক, তো ওটা যেন প্রপারলি ডিসপ্লে করা থাকে, ওয়ার্নিং সাইনটা যেন দেয়া থাকে, যেন ওই র্যাকের আশেপাশে কেউ না যায়। ঠিক আছে, এরপরে কি বলছেন, dangerous materials must be stored in accordance with local regulations. ওই যে বিভিন্ন ধরনের বিপজ্জনক যে মেটেরিয়ালস গুলো আছে এগুলো যেন এমন ভাবে স্টোর করা হয়, ঠিক আছে। সবসময় দেখবেন সব ওয়ার্ক প্লেসে কিন্তু এরকম রুলস রেগুলেশন গুলো আছে, সেই রেগুলেশন অর্থাৎ সেই রুলস মেনে যেন হচ্ছে মেটেরিয়ালস গুলোকে স্টোর করা হয়। ঠিক আছে, এটার কথা বলে দিচ্ছে। এরপরটা হচ্ছে যে ফ্লেমেবল মেটেরিয়ালস আর ইজিলি ignited by external sources such as sparks or flames and must be stored in an indoor fireproof cabinet or room. Appropriate portable fire extinguishers must be provided. এখানে কি বলছে, ওই যে যে মেটেরিয়ালস গুলো থেকে আগুন ধরে যেতে পারে না, সেরকম যদি কোনো জিনিসপত্র নিয়ে যেরকম মেটেরিয়ালস নিয়ে আমরা কাজ করছি, তাহলে অবশ্যই আমাদেরকে কি করা লাগবে, যেখানে কিনা হচ্ছে এমন হতে পারে যে কাজ করতে করতে আগুন ধরে গেল বা আগুনের একটা স্পার্ক হলো, ঠিক আছে, এরকম যদি কোনো রকম জিনিসপত্র থাকে সেগুলোকে আমাদেরকে কি করা লাগবে, এমন কোনো ক্যাবিনেটে রাখা লাগবে যে ক্যাবিনেটগুলো কি ফায়ার প্রুফ থাকে, যেন আগুনের মানে বলে না যে আগুন যদি ধরেও যায় ওটা ওই ক্যাবিনেটের থ্রুতে যেন বেশি না বেড়ে যায়। ঠিক আছে, ফায়ার প্রুফ যেন থাকে এই ক্যাবিনেটগুলো, সেটা মাথায় রেখে যেন আমরা এই ফ্লেমেবল যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকে স্টোর করি। এবং শুধুমাত্র তা না, ওটার পাশেই যেন হচ্ছে কোনো পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার রাখা লাগে, যদি আগুন ধরে যায় তাহলে যেন ওই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তাড়াতাড়ি আগুনটা নিভাতে পারি। ঠিক আছে, এরপর বলছে হচ্ছে যে দিস মেটেরিয়ালস মাস্ট বি কেপ্ট in restricted areas that are at least 3 meters from other dangerous materials and away from sources of ignition or heat. এখানে যে ওই যে রেস্ট্রিক্টেড যে এরিয়াগুলো থাকবে যেখানে এই মেটেরিয়ালসগুলো নিয়ে কাজ করা হচ্ছে তার 3 মিটারের পর্যন্ত কিন্তু আসা যে যাবে না, ওই যে ডেঞ্জার জোনের যে সাইনটা সেটা যেন দেয়া থাকে। ঠিক আছে, দেয়া থাকলে কি হবে, কেউ যেন ওই 3 মিটারের মধ্যে আসবে না, সোজা কথা। ওখানে শুধুমাত্র তারাই কাজ করবে যারা এই কাজের জন্য হচ্ছে মানে যাদের কিনা অভিজ্ঞতা এই কাজের উপরে বেশি। ঠিক আছে, এখন তো তারাই এখানে যাওয়া আসা করবে। দেন বলছে যে adequate fire extinguishers must be provided in or near the storage area. স্টোরেজ এরিয়ার কাছাকাছি অবশ্যই যেন আমাদের যে ফায়ার এক্সটিংগুইশার গুলো আছে সেগুলো যেন বেশি বেশি থাকে, তাহলে যদি আগুন ধরে যায় তাহলে যেন অ্যাটলিস্ট ওখান থেকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যেন সাথে সাথে আগুনটা নিভানো সম্ভব হয়। এই হচ্ছে আমাদের স্টোরেজের ক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো। ওকে, পরে কি আছে এখানে, আচ্ছা এখানে স্টোরেজ রিকোয়ারমেন্ট গেল। আচ্ছা, অ্যাক্সেস আর ক্লিনলিনেস এর বিষয়টা আমি একটু বলে দিই। অ্যাক্সেস এর বিষয়টা হচ্ছে যে আমাদের যে যে এরিয়াগুলোতে হচ্ছে কাজ হবে, ঠিক আছে, এটার অ্যাক্সেস যেন সবার কাছে না থাকে। ধরেন আপনার ট্রেনিরা আজকে এই ফ্লেমেবল যে পয়জনাস যে মেটেরিয়ালস গুলোতে কিভাবে কাজ হয় সেটা তাদেরকে দেখানো লাগবে, ধরেন এটা ট্রেনিং এর একটা পার্ট। তাহলে অবশ্যই যেন কি তাদের সঙ্গে তাদের সুপারভাইজার থাকবে এবং তারা যখন কিনা এই এরিয়াগুলোতে যাবে কাজগুলো দেখার জন্য বা শেখার জন্য, তাহলে তখন যেন হচ্ছে তাদেরকে খুব সাবধানতার সাথে যেন এই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয়, যেন এমন কোনো মানে এমন যেন না হয় যে এই এরিয়াগুলোতে তারা নিজেরাও হচ্ছে অসাবধানতা দেখালো আর কোনো একটা বিপদ এসে পড়লো। ঠিক আছে, সো এরকম ল্যাবরেটরি যেগুলো আছে এগুলোর অ্যাক্সেস যেন সবার কাছে না থাকে। আর যখন কিনা কাউকে কাজের জন্য যদি আমাদেরকে একান্তই ট্রেনিং পারপাসে আনা লাগে তাহলে যেন কেউ যেন এটার সুপারভাইজার হিসেবে অর্থাৎ সুপারভিশনে থাকে। তারা যদি ওখানে কাজও করতে হয়, কাজ যেহেতু শিখবে তাহলে কাজ তো করাই লাগবে, তাদের জন্য সুপারভিশনে কেউ না কেউ থাকে। তারা যেন একদম পুরো ওপেনলি না ঘোরাফেরা করে বা না যেন এমন যেন না হয় যে ওখানে তারা একা নিজেরাই কাজ করছে, কারণ এটা কিন্তু
তাদের জন্য রিস্কি হয়ে যাবে, কারণ তারা তো এর আগে কাজ করেনি, এগুলোকে এখনো পর্যন্ত ডিল করতে শেখেনি। ঠিক আছে, সো এই অ্যাক্সেসটা যেন সবার কাছে না থাকে। আর এর পরের যে টপিকটা ক্লিনলিনেস, যেটা এর আগে আমরা পড়েছি যে আমাদের ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্টটা সবসময় ক্লিন রাখা লাগবে। ওয়ার্ক প্লেসে যেন এমন যেন না হয় যে ফ্লোর যেটা আছে, সিঁড়ির যে জায়গাটা আছে, ডেস্কগুলো আছে, এগুলো যেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ধুলা ময়লা যেন না থাকে। ঠিক আছে, ক্লিনিং উইন্ডোজ, প্রত্যেকটা জানালা যে আছে জানালাগুলো যেন একদম পরিষ্কার থাকে, যেন বাইরে থেকে যে আলো যখন কিনা ন্যাচারাল যে লাইটটা আছে সে সেই আলোটা যেন প্রবেশ করতে পারে, ওটা যেন আবার ওই ধুলা ময়লা বা ওই দাগের জন্য হচ্ছে এমন যেন না হয় যে আলো প্রবেশ করতে পারছে না। এরপরে কি বলছে যে ক্লিনিং চেঞ্জেস রুমস অ্যাট লিস্ট ওয়ান্স আ ডে অ্যান্ড ওয়াশিং ডাউন অ্যাট লিস্ট ওয়ান্স আ উইক ওয়েন ইন ইউজ। আমাদের যে চেঞ্জিং রুম গুলো থাকবে না, বিভিন্ন ওয়ার্ক প্লেসে দেখবেন হচ্ছে চেঞ্জিং রুম আছে, তো ওই চেঞ্জিং রুমটা যেন প্রত্যেকদিন একবার করে হচ্ছে পরিষ্কার করা হয়। আর সপ্তাহে একদিন যেন অবশ্যই কি ওটাকে যেন পুরো একদম ফাইনাল যে একদম সুন্দরভাবে যে ক্লিন করা পুরাটা সেভাবে যেন করা হয়, এখানে সেই বিষয়টা বলা হচ্ছে। এরপরে বলছে যে স্যানিটাইজিং এনি শাওয়ার্স অ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস ইচ ডে দে আর ইউজড। যদি কোনো জায়গায় হচ্ছে শাওয়ারের কোনো বিষয় থাকে, যে জায়গাগুলোতে হচ্ছে লাইক অনেক কিছু ধোয়া টোয়া হচ্ছে, এরকম যদি কোনো জায়গা থাকে এগুলোকে যেন আমরা প্রত্যেক দিন ধুই, তো প্রত্যেক দিন যেন পরিষ্কার করি। ঠিক আছে, তারপরে যেন ইউজ করি। আর শুধুমাত্র পরিষ্কার না, এখানে স্যানিটাইজার কথাও বলা হচ্ছে, অর্থাৎ পরিষ্কার করে দেন হচ্ছে জীবাণু মুক্ত করা লাগবে, অর্থাৎ বিভিন্ন ধরনের ওই যে স্যানিটাইজার দিয়ে জীবাণুনাশক যে উপাদানগুলো আছে এগুলোকে যেন ইউজ করে ওই জায়গাটাকে আগে সেভাবে হচ্ছে স্যানিটাইজ করে অর্থাৎ জীবাণু মুক্ত করে তারপরে যেন ইউজ করা হয়। এই বিষয়গুলো মাথায় রেখে যেন আমরা আমাদের ওয়ার্ক প্লেসটাকে একদম ক্লিন রাখি, এটা বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে একটু মডিউলটাকে মিলাই। আচ্ছা, এখানে আমরা রিসোর্সেস গুলো কি চিনি না? রিসোর্সেস গুলো কি, এখানে রিসোর্সেস ইকুইপমেন্ট এই দুইটা জিনিস নিয়ে এখন একটু আলোচনা করব। তো প্রথম যে রিসোর্সেস যেগুলো আছে, রিসোর্স বলে কি বোঝায়? রিসোর্স গুলো এখানে কি, আমরা যখন কিনা ট্রেনিং এর সময় ট্রেনিং করতে আসি, যে কোনো জায়গায় হচ্ছে ট্রেনিং নিতেও যায়, ওখানে রিসোর্স গুলো কি আছে? সিভিএলএম আপনাদেরকে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু একটা রিসোর্স। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়া হয়, ফর এক্সাম্পল ধরেন হচ্ছে এই যে স্যাররা বিভিন্ন ধরনের আপনাদের ইনফরমেশন গুলো দিচ্ছে না, ঠিক আছে, ধরেন যে ট্রেনিং পারপাসে ইউজ করা হচ্ছে, ধরেন আমি যে আপনাদেরকে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো দিচ্ছি, ঠিক আছে, এগুলো কিন্তু রিসোর্স। এই যে জিনিসগুলো কেন এগুলো রিসোর্স, কারণ এগুলো হচ্ছে পরবর্তীতে হচ্ছে কি আপনারা নিজেদের কাজে ইউজ করতে পারবেন, বা প্রতিনিয়ত কি এটা আপনাদের ট্রেনিং এর যে ইনফরমেশন গুলো আছে, যে ট্রেনিংটা আপনারা নিচ্ছেন, এগুলো কিন্তু কি প্রতিনিয়ত কিন্তু আপনাদের সাথেই থাকবে। আর শেখার পরে তো আর এমন না যে এটা ডিস্ট্রয় করে ফেলছেন বা কিছু একটা, এটা কিন্তু আপনাদের সাথেই থাকবে। তো ট্রেনিং রিলেটেড যত ইনফরমেশন আছে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনাদের জন্য রিসোর্স। ঠিক আছে, এখানে ভিডিওস যেগুলো থাকে, যেমন আগে তো ভিডিওস গুলো, এখনো স্টিল ভিডিওস অনেক কিছু আছে, ঠিক আছে, যদি এখানে ট্রেনিং পারপাসে কোনো ভিডিওস দেখানো হয় সেগুলো কিন্তু আমাদের জন্য রিসোর্স। তারপরে হচ্ছে এই যে স্লাইডস যেগুলো বলা বলা হচ্ছে, যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা আছে, তারপরে হচ্ছে যদি এরকম ধরনের বিভিন্ন মডেলস থাকে, ঠিক আছে, যেগুলো কিনা হচ্ছে অনেক সময় আমরা ট্রেনিং পারপাসে ইউজ করে থাকি, এবং এই ইউজের উদ্দেশ্য কি, অর্থাৎ আমরা
ট্রেনিং পারপসে যেগুলো কিনা হচ্ছে আহ, প্রতিনিয়ত কি এটাকে ইউজ করছি অ্যাজ আ রিসোর্স হিসেবে, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। লাইক আপনাদেরকে যে সিবিএলএম গুলো দেয়া হচ্ছে, এই সিবিএলএম গুলো কি আপনাদেরকে এইগুলোই হচ্ছে পরবর্তীতে আবার ট্রেনিং এ কাজে লাগবে, কিন্তু এটা কিন্তু আপনাদেরকে যে ইনফরমেশন গুলো দেয়া হচ্ছে এগুলো কিন্তু আপনাদের জন্য, আপনাদের ট্রেনিং এর রিসোর্স। ঠিক আছে, এগুলোকে পরবর্তীতে আপনারা অনেক দিন, দীর্ঘদিন হচ্ছে এটাকে মানে কাজে লাগাতে পারবেন। সো এগুলো হচ্ছে রিসোর্সেস যেগুলো কিনা আমরা আমাদের ট্রেনিং পারপাসে ইউজ করে থাকি। এবার হচ্ছে ইকুইপমেন্ট গুলো কি। ইকুইপমেন্ট গুলো কি, যদি এখন ফিজিক্যাল সেশন হতো তাহলে প্রজেক্টর যেটা আছে এখানে, প্রজেক্টরটা হচ্ছে আমাদের জন্য কি, আমাদের ট্রেনিং পারপাসে ইউজ করছি, তার মানে এটা হচ্ছে এই ইকুইপমেন্টটা কি আমাদের জন্য ট্রেনিং এর একটা আহ, মানে কাইন্ড অফ ইম্পর্টেন্ট জিনিস না, যেটা কি এই প্রজেক্টরটা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রামে আমরা ইউজ করতে পারবো। তো এই প্রজেক্টর, তারপরে হচ্ছে প্রিন্টার, কম্পিউটার, ল্যাপটপ, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের যে ইকুইপমেন্ট গুলো আমরা আমাদের ট্রেনিং এর সময় ইউজ করছি, এখানে সেগুলোর কথা বলা হচ্ছে। আচ্ছা, পেপার বেসড রিসোর্সেসটা কি, কেউ একটু বলুন দেখি। পেপার বেস পেপার বেসড রিসোর্সেস আপনাদের কি কিছু দেওয়া হয়েছে? সবাই আছে তো না? ফরমেটিভ অ্যাসেসমেন্ট না ম্যাডাম? পেপার বেসড। আচ্ছা, একটা মিনিট, সরি। হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাম মিউট করেন একটু তো।
সরি, হ্যাঁ। সেটা হচ্ছে মাহমুদ স্যার, আমি সেশনটা শেষ করি, তারপরে কোশ্চেন নিই। স্যার কি বলবেন? ও পেপার বেসড রিসোর্সেস বিষয়ে কিছু বলবেন স্যার? বলেন। মাহমুদ স্যার শুনতে পাচ্ছেন? ম্যাডাম সিভিএল এমসিএস না? সিভিএল রাইট। পেপার বেসড রিসোর্সেস কিন্তু আমাদের সিভিএলএম অ্যান্ড সিএস, ঠিক আছে? এই মেটেরিয়ালস গুলো কি আমাদের কিন্তু হচ্ছে, খেয়াল করবেন, এই পেপার বেসড রিসোর্সেস গুলো কিন্তু আমাদের জন্য কি খরচ হয়ে যাচ্ছে না? লাইক সিবিএলএম আর ইয়ে তো তাও হচ্ছে আমাদের জন্য রিসোর্স, বাট এই যে আপনাদেরকে আহ, বিভিন্ন ধরনের যে ফর্মেটিভ গুলো নেওয়া হচ্ছে, কনজিউমেবল না? ওগুলো তো খরচ হয়ে যাচ্ছে। ওটা কি আমরা রেখে দিচ্ছি? রেখে কিন্তু দিচ্ছি না, ঠিক আছে? সো বিভিন্ন ধরনের যে আপনাদের নোটস গুলো দেওয়া হয় বা হচ্ছে যে কোনো জায়গায় নোটস গুলো দেওয়া হয় আপনাদেরকে, যেমন এখন আমাদের এখানে ফর্মেটিভ গুলো নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে কনজিউম করা হচ্ছে, কনজিউমেবল, খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলোকে বলা হয় হচ্ছে পেপার বেসড রিসোর্সেস। স্লাইডস কোনগুলো? যেগুলো কিনা অলরেডি আমরা যে দেখাচ্ছি সেগুলো হচ্ছে কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যে স্লাইডস যেগুলো আছে ওটা তো আমরা সবাই চিনি, যেটা অলরেডি দেখছেন আপনারা। কম্পিউটার ডিস্ক আগে ইউজ হতো, এখন এরকম কোনো কিছু নেই। তো এই টপিকগুলো স্কিপ করে যাই। আচ্ছা, এখানে এই যে আমাদের যে ওয়ার্কশপটা আছে, ওয়ার্কশপের ক্ষেত্রে যে লেআউটটা আছে, লেআউটের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকতে হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। যেমন ফ্লোর প্ল্যানটা যেটা আছে একটা বিল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে, আমাদের ফ্লোর প্ল্যানটা কোন ফ্লোরে কি আছে না আছে, ঠিক আছে? লেআউটে কিন্তু এই বিষয়গুলো থাকতে হয়। তারপরে আমাদের লাইটের যে সোর্সটা, ঠিক আছে, এটা কি ন্যাচারাল না আর্টিফিশিয়াল হবে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমাদের যখন কিনা একটা ওয়ার্কশপ হচ্ছে আমরা লেআউট তৈরি করি, তখন এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে। যেমন ভেন্টিলেশনের বিষয়টা, যে আলো বাতাস কিভাবে হচ্ছে যাওয়া আসা করবে, অর্থাৎ প্রপারলি ভেন্টিলেশনটা কিভাবে থাকবে না থাকবে, এই বিষয়গুলো হচ্ছে আমরা যখন কিনা লেআউট করব তখন মাথায় রাখতে হবে। যেমন ইলেকট্রিক্যাল আউটলেট আছে, পাওয়ার সাপ্লাই কোথা থেকে কি হবে না হবে, মেশিন প্লেসমেন্ট বিষয় যেটা আছে, প্রোডাকশনের ওয়ার্ক অর্গানাইজেশন সিকোয়েন্স, যেটা কোন সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে প্রোডাকশনের কাজগুলো হবে, ঠিক আছে? এই জিনিসগুলোকে মাথায় রেখে যে আমাদের ওয়ার্কশপের লেআউট গুলো তৈরি করা লাগে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। ম্যাম, কিছু নয়, হ্যাঁ ম্যাম বলেন। ম্যাম প্রোডাকশনের যে বিষয়গুলো এগুলো তো আমাদের অকুপেশনের সাথে মিলে না, তারপরেও কি আমাদের এগুলো হচ্ছে করতে হবে? মাথায় রাখবেন, হ্যাঁ মাথায় রাখবেন। নিজেদের অকুপেশনের সঙ্গে হচ্ছে মিলাবেন, নিজেদের অকুপেশনের সঙ্গে যেগুলো কিনা যে পয়েন্ট গুলো কিনা যাবে ওগুলোকে নোট ডাউন করে ফেলবেন। আপনারা শুধুমাত্র ওইটার তিনটা চারটা, তো বেশি তো লেখা লাগবে না, বুঝছেন? ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি। আর কি ইম্পর্টেন্ট আছে দেখি। ডিসপোজেবল টক্সিক ওয়েস্ট অলরেডি বলে ফেলেছে কিভাবে ডিসপোজ করতে হবে। ম্যাডাম, জি স্যার, বলেন স্যার। মূলত তো মানে যতটুকু দেখতে পাচ্ছি যে আমাদের একজন ট্রেনারের জন্য কি কি করণীয় এবং কিভাবে কি এটা মানে আমাদের প্রসেসিংটা কি শুরু করতে হবে, মূলত তো এই জিনিসটা আমাদেরকে বোঝাচ্ছেন তাই না আজকে হ্যাঁ ক্লাসে? স্যার, ট্রেনিং যখন কিনা আপনারা শুরু করবেন, বিফোর দ্যাট যে ওয়ার্ক প্লেসটা অর্থাৎ যে ট্রেনিং এর যে আহ, জায়গাটা যেখানে ট্রেনিংটা হবে, ওই ওয়ার্ক প্লেসটা কেমন হওয়া লাগবে, কোন কোন বিষয় মাথায় রাখা লাগবে, এগুলো হচ্ছে আমরা আলোচনা করছি এখন। জি জি, মানে আজকে ক্লাসটা বুঝতেছি সুন্দরভাবে, এই কারণে বললাম আর কি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি একটু অ্যাড করি। মূলত ট্রেনিংটা তো হলো সিবিটি, অ্যাসেসর এন্ড ট্রেইনার। এখন ওই দুইটা পার্টি কম্বাইন্ড, তো সেই জন্য অ্যাসেসরের কি অ্যাক্টিভিটি থাকবে, কি রোল প্লে করবে, এবং ট্রেনার কি রোল প্লে করবে, জাস্ট এগুলাই। হ্যাঁ স্যার, যেটা বলছে যে মানে এখানে স্যার এই মডিউলটা কিন্তু শুধুমাত্র ট্রেনারদের জন্য। হ্যাঁ, ট্রেনাররা যখন কাজ করবে তখন হচ্ছে ট্রেনাররা ট্রেনিং প্রোগ্রাম শুরু করার আগে এই বিষয়গুলো হচ্ছে এনশিওর করবে।
আর সেই বিষয়গুলো কি কি এগুলো হচ্ছে আমরা এখন দেখলাম। আচ্ছা, এই হচ্ছে আপনাদের সেকেন্ড যে এভিডেন্সটা আপনারা করেছেন না, আমি বলেছি না যে আপনাদের এভিডেন্স কিন্তু আপনাদের এই প্রত্যেকটা মডিউল থেকে লিঙ্ক করা, এই যে এখান থেকেই কিন্তু আপনারা করেছেন। এটাই হচ্ছে ফরম্যাটটা। এখানেই ওই যে অ্যাকশনটা লিখছেন 2 নম্বর যেটা এভিডেন্স, ঠিক আছে? আগে আগে আমি আপনাদেরকে দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, এখন হচ্ছে পড়িয়ে দিলাম। তাহলে আই থিঙ্ক এখন আপনারা ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে হচ্ছে মেইনটেনেন্সের বিষয়টা। এই মেইনটেনেন্সের টাইপসটা হচ্ছে এখন আমরা দেখব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের মেইনটেনেন্সের ডেফিনেশনটা দেখি এখানে কি আছে। মেইনটেনেন্সটা কি? সবাই কি পেয়েছেন? দেখি সিবিএল আমার পেজ নাম্বারটা বলে দিই। নাম্বারটা বলেন। হ্যাঁ, পেজ নাম্বার বলছি স্যার, এই যে পেজ নাম্বার 36। মেইনটেনেন্সটা কি? মেইনটেনেন্সটা হচ্ছে যে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে না, সেই ইকুইপমেন্টগুলো, টুলস ইকুইপমেন্টগুলো, যে ডিভাইসগুলো হচ্ছে আমরা ইউজ করে থাকি প্রতিনিয়ত, এগুলোকে কি, এগুলো কি ভালো কন্ডিশনে আছে কিনা, এগুলোকে কিভাবে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমরা ক্লিন করব, দেখব যে ঠিক মতো চলছে কিনা, এই জিনিসটাকে যখন আমরা প্রতিনিয়ত রুটিন ওয়াইজ করছি না, এটাকেই বলা হয় হচ্ছে মেইনটেনেন্স। ঠিক আছে? এবং এই মেইনটেনেন্সের ক্ষেত্রে আমাদের টাইপস আছে। টাইপস দুটো কি? মেইনটেনেন্সের ক্ষেত্রে দুইটা টাইপস হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স আর কারেক্টিভ মেইনটেনেন্স। প্রিভেন্টিভ মেইনটেনেন্স কোনটা দেখেন, যখন কিনা আপনি যে আপনার যে টুলস ইকুইপমেন্ট যেগুলো আছে, যেগুলোকে প্রতিনিয়ত হচ্ছে আপনি কাজ করছেন, ঠিক আছে? এই কাজ মানে প্রতিনিয়ত যখন কিনা আপনারা কাজ করছেন টুলস ইকুইপমেন্ট নিয়ে, তখন এটা শেলফ লাইফটা কিভাবে হচ্ছে বাড়বে, যখন কিনা আপনি কি করছেন, প্রতিনিয়ত এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন, যখনই কাজ করছেন সাথে সাথে ওটাকে ক্লিন করছেন, ওটাকে যত্ন করছেন, যখন কিনা এরকম ভাবে প্রতিনিয়ত ইউজ করছেন এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্যানিটাইজ করে গুছিয়ে রেখে দিচ্ছেন, স্টোর করে রাখছেন জায়গা মতন, তখন সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স, যেটা কি আপনার ইকুইপমেন্টের শেলফ লাইফটা কিন্তু বাড়িয়ে দেয়। শেলফ লাইফ মানে হচ্ছে যে এটা মানে দীর্ঘদিন হচ্ছে আমরা কাজ করতে পারি এই ইকুইপমেন্ট, এই যন্ত্রপাতিতে, যখন কিনা আমরা প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা করব, অর্থাৎ প্রতিনিয়ত যখন কিনা এটার যত্ন নিব, সুন্দরভাবে গুছিয়ে রাখবো, ঠিক আছে, সবকিছু ঠিক মতন প্রপারলি ইউজ করার পরে করব, তখন সেটাকে প্রিভেন্টিভ মেইনটেনেন্স বলে। কারেক্টিভ মেইনটেনেন্স কোনটা? এখন আমি একটা দীর্ঘদিন কোন একটা জিনিস ফেলে রাখলাম, আমি কিন্তু এতদিন খেয়ালও করিনি, হঠাৎ করে যখন চালাতে গেলাম যে দেখলাম হচ্ছে যে ওটা চলছে না ঠিক মতন, তার মানে কি ওটা রিপেয়ার করার প্রয়োজন আছে। যখন কিনা সেটাকে রিপেয়ার করলাম, দেন কি ওটা আবার কার্যকরী হলো, এরপরে ওটাকে আবার কাজে ইউজ করতে পারছি, এই মেইনটেনেন্সটাকে বলা হয় হচ্ছে কারেক্টিভ মেইনটেনেন্স। যেটা প্রতিনিয়ত করছি সেটা প্রিভেন্টিভ মেইনটেনেন্স। আর যেটা হচ্ছে অনেকদিন করিনি কিন্তু তারপরে যখন কিনা কাজ করছে না, তখন যে সেটাকে রিপেয়ার করার পরে যে হচ্ছে আমি কাজ করছি, সেটাকে বলা হয় হচ্ছে কারেক্টিভ মেইনটেনেন্স। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? মেইনটেনেন্সটা অবশ্যই সবাই দেখে নেবেন। আচ্ছা, এই জায়গাটা আমাকে সিভিল থেকে পড়ানো লাগবে। আচ্ছা, এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল যেটা আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেলের ক্ষেত্রে কি বলছে, যখন কিনা আমরা ওই যে কোয়ালিটি এনশিওর করছি, তার মানে প্রথমে হচ্ছে কি আমরা প্ল্যান করা লাগবে, আমাদেরকে একটা পরিকল্পনা করা লাগবে না, যে হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের কাজগুলো হবে, আমাদের বিভিন্ন প্রজেক্টের যখন আমরা কাজ করে থাকি ওগুলো তো আগে প্ল্যান করা লাগে, পরিকল্পনা করা লাগে, তারপরে হচ্ছে কি আমরা ইমপ্লিমেন্ট করি, বাস্তবায়ন করতে যাই ওটাকে, অর্থাৎ সেটা হচ্ছে ডু বলা হয়। প্ল্যান করি আগে, পরিকল্পনা, সেটা প্ল্যান,
দেন হচ্ছে ডু, অর্থাৎ করতে যাব যখন কিনা, যে সাথে সাথে পরিকল্পনা করলে তো হবে না, সেই কাজটাকে করা লাগবে। তো করাটাকে বলা হয় হচ্ছে বাস্তবায়ন করা, অর্থাৎ ইমপ্লিমেন্ট করা, যে ওই পরিকল্পনাটা কিভাবে হবে। এরপরে কি, যখন কিনা কাজটা হচ্ছে তখন কি সেটাকে হচ্ছে কি যে সেটা কিভাবে হচ্ছে, প্রত্যেকটা স্টেপ ফলো করে কি কাজগুলো হচ্ছে কিনা, ঠিক মতন হলো কিনা। যদি ঠিক মতন না হয়, কোথায় কোন প্রবলেমটা আছে, সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে চেক। তো প্রথমে প্ল্যান করব, তারপরে কাজটা করব, অর্থাৎ ডু, প্ল্যান, ডু, অ্যান্ড দেন হচ্ছে কি কাজটা ঠিক মতন হলো কিনা আমার পরিকল্পনা অনুযায়ী, সেটাকে বলা হয় হচ্ছে চেক করা। ওই চেকটা যখন হলো, ওই চেক করার পরে আমি দেখলাম যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো একটা স্টেপে আমার প্ল্যানটা, পরিকল্পনাটা ঠিক মতন হয়নি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাকে ডিসাইড করতে হবে না যে কিভাবে এই পরিবর্তনটা আনতে পারি। ওই যে যে জায়গাটাতে সমস্যাটা ছিল, এই জায়গাটাতে আরো কিছু ইমপ্রুভ কিভাবে করা যায়, যখন কিনা ওই ইমপ্রুভটা আমি করব, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্ট। এভাবে হচ্ছে যখন কিনা আমরা একটা প্রজেক্টের ক্ষেত্রে কোয়ালিটি এনশিওর করতে যাই, তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তখন কি আমরা এভাবে হচ্ছে, এটা একটা সাইকেল, ঠিক আছে। প্রথমে প্ল্যান করে থাকি, তারপরে সেটা বাস্তবায়ন করি, এরপরে চেক করি যে সব ঠিক মতন হয়েছে কিনা। যদি সেখানে কোনো গ্যাপ থাকে, তাহলে সেই গ্যাপটা কিভাবে হচ্ছে পরিবর্তন করা যায়, সেটা পরিবর্তনের মাধ্যমে আবার কি প্রথম থেকে শুরু করি, আবার প্ল্যান করা হয়, দেন হচ্ছে আবার কাজটা করা হবে, আবার চেক করা হবে, আবার সেটার যদি কোনো প্রবলেম থাকে, সেটার পরিবর্তনটা এনে সেটাকে কিভাবে আরো ভালোভাবে পরিকল্পনাটাকে বাস্তবায়ন করা যায়, এই জিনিসটার মাধ্যমে কি আমরা প্রতিনিয়ত এই কোয়ালিটি যে ম্যানেজমেন্টটা আছে এটাকে করে থাকি। এই কোয়ালিটি ম্যানেজমেন্টের যে 4টা স্টেপ, এটাকে বলা হয় হচ্ছে, এটাকে হচ্ছে আমাদের একটা সাইকেল বলা হয়। দেখেন, এটাকে ওয়ান কাইন্ড অফ ইটস আ সাইকেল। প্রথমে প্ল্যানটা হচ্ছে, ডু হচ্ছে, দেন চেক, দেন অ্যাক্ট। সো পিডিসিএ, কোশ্চেন থাকতে পারে পিডিসিএ সাইকেল কি। পিডিসিএ মানেই হচ্ছে পি ফর প্ল্যান, ডি ফর ডু, সি ফর চেক, এ ফর অ্যাক্ট। এই পিডিসিএ সাইকেলটা কি, তখন যেন আপনাদের মাথায় থাকে যে প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্ট। প্ল্যানের ক্ষেত্রে কোনো কিছু হচ্ছে কি আমরা পরিকল্পনা করছি, সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা যখন করছি সেটাকে বলা হয় হচ্ছে ডু। কাজটা যখন চলছে তখন কি ওটাকে মূল্যায়ন করছি যে ঠিক মতন কি কাজটা হয়েছে, কোথাও কি কোনো পরিবর্তন আছে, এটাকে বলা হচ্ছে চেক। চেক করার পরে আমি যদি দেখলাম যে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, তখন সেটা কি সেই জিনিসটা ডিসিশন নিয়ে যখন কিনা যে ওই পরিবর্তনটা করব, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্ট। এভাবে করে প্রতিনিয়ত কি এই সাইকেলটা রিপিট হতে থাকে। এটাকে বলা হচ্ছে পিডিসিএ সাইকেল। সবাই মাথায় রাখবেন, কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা পিডিসিএ সাইকেলের থ্রুতে কি আমাদের কোয়ালিটিটা এনশিওর করে থাকি। আরেকটা টপিক আছে, এটা কোনটা? পেয়েছি। আচ্ছা, এইখানের বিষয়টা, এই জিনিসটা একটু খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এইটা আমরা যখন কিনা আমাদের ফ্যাসিলিটিস গুলো মেনটেন করি না, তখন বেসিক্যালি এখানে কি করার জন্য আমরা এই মেনটেনিংটা কেন করি, খেয়াল করেন। যে কোনো জিনিস যখন কিনা আমরা এই যে টুলস ইকুইপমেন্ট যেগুলোকে কিনা বারবার বলছি যে মেনটেন করা লাগবে, মেনটেন করা লাগবে, তো এই মেনটেনটা করার উদ্দেশ্যটা কি? প্রথমটা দেখেন, ইনশিওর সেফ এনভায়রনমেন্ট। এই মেনটেনিংটা আমরা কেন করছি? যেন আমাদের পরিবেশটা, কাজের পরিবেশটা যেন সেফ থাকে। এই সেফটা হওয়ার জন্যই কি, এই সেফটিটা এনশিওর করার জন্যই বেসিক্যালি আমরা এই মেনটেনিংটা করছি। এরপর হচ্ছে ইমপ্রুভড মরাল অফ হিউম্যান রিসোর্সেস, অর্থাৎ আমাদের যে ওয়ার্ক প্লেসে যারা কিনা হচ্ছে কাজ করছে, তারা কি আমাদের হিউম্যান রিসোর্স না? তো তাদেরকে হচ্ছে কি, তারা যখন কিনা কাজ করছে, তো কাজের ক্ষেত্রে কি খুব স্বাভাবিক না যে তাদের সেফটিটা আমাদেরকে এনশিওর করতে হবে। যখন কিনা হচ্ছে তাদের সেফটি আমরা এনশিওর করছি, তখন কি হচ্ছে যে তারা কিন্তু কাজ করতে যে কনফিডেন্স লেভেল তাদের বাড়ছে। যে ওই যে আমি বললাম যে ওয়ার্ক প্লেসটা যখন সেফ থাকবে, তখন কি তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা চিন্তা করবে আমরা একটা সেফ ওয়ার্ক প্লেসে কাজ করছি। তো এই মডেলটা হচ্ছে তাদের মনোবলটাকে বাড়ানো, ঠিক আছে। এরপর হচ্ছে রিডিউসড অপারেশনাল কস্ট। যখন এই মেনটেনিংটা হবে না, তখন দেখবেন অপারেশনাল কস্ট কিন্তু রিডিউস হয়।
কিন্তু এই মেনটেনিং যখন আমরা না করছি তখন কিন্তু আমাদের কস্ট বৃদ্ধি হতে পারে। দেন হচ্ছে ইনক্রিজড প্রোডাকশন, যখন কিনা আমরা এই মেনটেনিং পুরো জিনিসটাকে মেনটেন করছি, মেনটেনিং এর থ্রুতে কি প্রতিনিয়ত সব কাজ হচ্ছে সুন্দরভাবে করতে পারছি, তখন দেখবেন ওয়ার্ক প্লেসে আপনাদের ওয়ার্কার যারা, অর্থাৎ ওয়ার্কার যারা আছি আমরা, আমাদের প্রোডাকশন কিন্তু আরো বাড়বে, ইনক্রিজ হবে, ওটা কমবে না কিন্তু। এই জন্য সেফ ওয়ার্ক প্লেস কিন্তু খুবই জরুরি। দেন হচ্ছে প্রলংড লাইফ ফ্যাসিলিটিস, আমাদের যে লাইফ যে ফ্যাসিলিটিসটা, অর্থাৎ আমরা যখন কাজ করছি কাজের ক্ষেত্রে কি ওই জিনিসটা একটু বাড়ছে না, দীর্ঘায়িত হচ্ছে না, এখানে সেই বিষয়টা বলছে। তারপরে কি বলছে, দ্য লাস্ট ওয়ান, প্রম্পট ডেলিভারি অফ সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্টস, যখন কিনা হচ্ছে এটা যদি হচ্ছে লাইক প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, আমরা তো ম্যাক্সিমাম সময় সার্ভিস দিয়ে থাকি, তাই না? যেখানে কিনা হচ্ছে প্রোডাক্ট, ধরেন আরএমজির ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে প্রোডাক্টটা আসছে, সেই প্রোডাক্টটাকে যখন কিনা আমরা ডেলিভারি দিচ্ছি, সার্ভিস দিচ্ছি, দেখবেন কি ওটা সময় মতন হচ্ছে, যখন কিনা এই মেনটেনেন্স সবকিছু মেনটেনিং মানে ফ্যাসিলিটিস গুলো সবকিছু হচ্ছে প্রপারলি মেনটেন করা হচ্ছে, তখন দেখবেন হচ্ছে প্রোডাক্টটা কিন্তু সময় মতো ডেলিভারি হচ্ছে, সার্ভিসটা আমরা সময় মতো দিতে পারছি, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমাদের ফ্যাসিলিটিস গুলো কি সবসময় যে মেনটেন করা লাগবে, এই মেনটেনিংটা সবচেয়ে বেশি জরুরি ওয়ার্ক প্লেসে, এই জন্য যে একটা ওয়ার্ক প্লেস সেফ থাকলে ওয়ার্ক প্লেসে কাজ করেও হচ্ছে ওয়ার্কাররা শান্তি পাবে, ওখানে তখন প্রোডাকশনটাও বাড়বে। একটা ওয়ার্ক প্লেসে কি অটোমেটিক্যালি কি একটা কাজের প্লেসের কাজ কিন্তু বাড়তে থাকবে এবং সেটা সেফ ওয়ার্ক প্লেস হবে। সো এই জন্য আমাদের জন্য এই মেনটেনিংটা খুবই ইম্পর্টেন্ট। এই টপিকগুলো হচ্ছে আপনাদের জন্য কিন্তু আমি এখন যখন বলছি সাথে সাথে এখনই মুখস্থ করে ফেলবেন এগুলো, এখান থেকে কোশ্চেন আসলে যেন আপনারা লিখতে পারেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তেমন কিছু নেই, এই মডিউলটা এখানেই শেষ আপনাদের। কারো কোনো কোশ্চেন থাকলে এখন করবেন। সবাই আছি তো না? ঘুমিয়ে পড়েন না তো না? সেশন নিতে নিতে এখন ম্যাডাম সেশন নিতে আমরা ঘুমাই নেই। না ম্যাম, সবাই আছি? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। সেশন কিন্তু এই মুহূর্তে শেষ। মাহবুব স্যার বলেন। স্যার আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাডাম, কোশ্চেন হলো এই যে এই মডিউলটা যে আপনি দেখাইলেন, হ্যাঁ, এখান থেকে বেসিক্যালি কি আপনারই হয়, শর্ট কোশ্চেন হয় না শুধু মাল্টিপল চয়েস? শর্ট কোশ্চেন গুলো আসতে দেখা গিয়েছে, যেমন এই যে লাস্ট যে কোশ্চেনটা পড়ালাম এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা শর্ট কোশ্চেন আসে, এই যে এটা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা শর্ট কোশ্চেন আকারে আসে, তখন হচ্ছে এখান থেকে 3-4টা পয়েন্ট লিখে দিলে হয়ে যাবে। বুঝতে পারছি। আর এই যে টাইপস অফ মেইনটেনেন্স, কারেক্টিভ, আচ্ছা এখান থেকে হচ্ছে আবার এমসিকিউ আসে স্যার, এই কারেক্টিভ মেইনটেনেন্সটার ক্ষেত্রে কোন একটা এক্সাম্পল দিয়ে থাকে যেটা আপনাকে দেখে আইডেন্টিফাই করা লাগবে যেটা কি কারেক্টিভ মেইনটেনেন্স, মানে কারেক্টিভ মেইনটেনেন্স কেন। যদি লাস্ট ক্লাসে যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট হলো ওটা নাকি মানে প্রথম একটাই তো গেল না ফরমেটিভ? না স্যার, আরো আগে 2টা গিয়েছে, 2টা না স্যার? টোটাল 3টা হয়েছে। টোটাল 3টা। আর ফরমেটিভ ম্যাডাম কয়টা হবে? স্যার কন্টিনিউয়াস চলবে স্যার, চলবে না? হ্যাঁ কন্টিনিউয়াস আচ্ছা, থাকবে। ঠিক আছে। আচ্ছা, যদি আপনাদের কারো কোশ্চেন না থাকে তাহলে আমি সেশন ক্লোজ করব, ঠিক আছে? আগামীকাল সেশন অফ। আজকে এই পর্যন্তই ম্যাডাম, আজকে অনেক হয়েছে, হ্যাঁ, এগুলা মাথার মধ্যে নেই আমরা। হ্যাঁ হ্যাঁ, তা তো নেবেন, আজকে আমি কিছু পড়াচ্ছি না স্যার, আজকে পড়াচ্ছি না। আচ্ছা সেশন থাকবে? হ্যাঁ, এটা একটু আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের এই সপ্তাহে সেশন কয়টা হলো? বিকজ আপনারা আমাকে ওই গ্যাপ দিয়ে দিয়ে ফেলেছেন, এখন আমি সেশন কাউন্ট করে ভুলে গিয়েছি। সেশন কয়টা হয়েছে এই পর্যন্ত? মাহবুব স্যার বলেন। স্যার চ্যাট বক্সটা ইউজ করেন তো মাহবুব স্যার। 12টা হয়েছে। সেশন এই পর্যন্ত 12টা হয়েছে। এই সপ্তাহে সেশন কয়টা হয়েছে? এই সপ্তাহে কয়টা হয়েছে মাহবুব স্যার?
রবিবারে নেওয়া হয়েছে, সোমবারে নেওয়া হয়েছে, মঙ্গলবার নেওয়া হয়েছে। আই থিঙ্ক তিনটা সেশন হয়েছে না? আজকে সহ 3টা ম্যাডাম। আজকে সহ 3টা। কালকে কি সেশন? আমি তো সেশন রাখতে চাচ্ছি কালকে, কারণ আপনাদের উপরে ম্যাডাম ফ্রাইডেতে রাখিয়েন না প্লিজ। আমি ফ্রাইডে রাখছি না, ডোন্ট ওয়ারি। ফ্রাইডে রাখছি না, কালকে তাহলে রাখি, ঠিক আছে? কালকে কিন্তু অ্যানাদার মডিউল। তাহলে তাহলে আই থিঙ্ক কারো কোনো সমস্যা নেই। আগামী দিন হচ্ছে আমাদের সেশন থাকবে নেক্সট মডিউলটা নিয়ে, ঠিক আছে? ওই যে আপনাদের টেকনিক্যাল আর প্রফেশনাল যে প্র্যাকটিসের যে ইয়েটা মডিউলটা, ওইটা নিয়ে হচ্ছে আমাদের কালকে সেশনটা হবে। অলরেডি এভিডেন্স আপনারা পড়া শুরু করে দিয়েছেন, দুটো অলরেডি করেও ফেলেছেন, এখন ইজিলি কানেক্ট করতে পারবেন, বুঝতে পারবেন বিষয়গুলো, ঠিক আছে? তাহলে আজকে সেশনটা শেষ করলাম, আগামী দিন সেশন আছে। সবাই সময় মতন 9টার দিকে জয়েন করে যাবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।